আহ, মাসকান ভাই, আমি টেকনিক্যাল জার্গনে না গিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে, মানে উনি যদি ক্ষমতায় বা দায়িত্ব আমরা যেরকমই বলি 8 আগস্ট 2024 নিয়ে থাকেন, আমি দেখি যে আপনি মোটামুটিভাবে তাকে আতশকাচের তলায় রেখেছেন 2-3 সপ্তাহের মধ্যে থেকেই, যখনও সবাই এক ধরনের তাকে হানিমুন পিরিয়ড বলি বা অন্য কিছু বলি সেই সবের ক্ষেত্রে তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেই সময়টা তাকে আসলে দিতে চান নাই। কিন্তু বিএনপি সরকারের ক্ষেত্রে আপনাকে আমি অনেক লিনিয়েন্ট দেখি। যে আমার কাছে মনে হয় যে বিএনপি সরকারের ক্ষেত্রে বিএনপি স্পষ্টত নির্বাচনের আগে তার কথা, পরে তার কথার মধ্যে আমরা ফারাক দেখতে পাচ্ছি। যে টেকনিক্যাল আসপেক্টটা ওনারা হাজির করতেছেন সেটা আসলে টেকনিক্যাল, মানে জিনিসটা টেকনিক্যালি ওইটা কেন, মানে বিএনপি সরকারের প্রতি কি আপনার আলাদা কোনো প্রেফারেন্স আছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আপনার কোনো পার্সোনাল ভেন্ডেটটা ছিল? না, আমি আমি আপনি পরে যে কথাটা বললেন যে বিএনপি সরকারের প্রতি আমি আলাদা এক ধরনের সহানুভূতি দেখাচ্ছি, অথবা আপনার কাছে মনে হচ্ছে, এটা আমার কাছে ক্লিয়ার না। আমার কাছে ক্লিয়ার না এই কারণে আমি কিন্তু শুরুতেও যেভাবে ছিলাম এখনো সেভাবে আছি। আমি মানে যখন নাকি ইউনূস সরকার দায়িত্ব নিল, আমি একদম শুরুতে যেদিন দায়িত্ব নিল ওই দিনই কিন্তু আমি ইউনূস সরকারের সমালোচনা করেছিলাম। 2-3 সপ্তাহ পরে না, ওই দিন বলেছিলাম কিভাবে যে ঘটনাটা আমার চোখে পড়ছে আমি সেটাই বলেছি। আমার তখন চোখে পড়েছিল যখন তার এই ক্যাবিনেট গঠন করলো, আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ক্যাবিনেট দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। একদম সিম্পল কথাটা প্রথম দিন, কারণ এই লোকগুলো কিন্তু আমরা চিনি, আপনিও চিনেন, যাদের নিয়ে ক্যাবিনেট করেছে তাদেরকে আপনি চিনেন, আমিও চিনি। এরা একটা দেশ চালানোর জন্য যোগ্য ছিল বলে আমার কাছে মনে হয় নাই, শুরুর দিন থেকে বলছি। আবার এই সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং প্রথম যেদিন তারা ক্যাবিনেট ঘোষণা করেছে, আমি শুরুর দিনই প্রশ্ন করেছি যে হোয়াই ডক্টর খলিলুর রহমান, এবং আমি প্রথম দিনই বলেছি কিন্তু এই কোনো ছাড় দেওয়ার ব্যাপার না রে ভাই, আমি যেটা বুঝি না সেটা আমি বুঝতে চাই। এখন আমি এরপরে কিন্তু একাধিক অনেকে আমাকে বলে, তাহলে আমি একটু যেমন আমি বলি, জি জি বলেন, যেমন আমি আরো কয়েকটা ঘটনা আমি বলেছি যে যখন তারা সিটি কর্পোরেশন গুলিতে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করলো, ওইটা নিয়ে প্রশ্ন করেছি, এটা আপনি কেন করলেন? এটা তো আপনার ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। ইশতেহার বলেন, 31 দফা বলেন, তাদের যে রাষ্ট্র সংস্কারে 31 দফা আছে, তার 21 নম্বর দফার সঙ্গে এটা সাংঘর্ষিক। আমি একদম ক্যাটাগরিক্যালি উল্লেখ করে বলছি এটা আপনি কেন করলেন, এটা নিয়ে আলোচনা করে। এরকম বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে আমি তাদেরকে কিন্তু সমালোচনা করছি। আমি একদিনও ছাড় দিইনি। আমি দেইনি কেন সেটা আমি বলি। অনেকে বলে যে হানিমুন পিরিয়ড অমুক তমুক, আমি দেইনি এই কারণে যে আগুন যখন শুরুটা হয় আপনি যদি তখনই না থামান, পরে কিন্তু এই আগুন দাবানল হয়ে যায়, আর থামানো যায় না। এই জন্য আমি কাউকে কোনো হানিমুন পিরিয়ড দিই না। আমি মনে করি একদম শুরুতেই বলতে হবে, যাতে নাকি তারা অল্পতেই সতর্ক হতে পারে। বাট আমি আনফরচুনেট, আমি খুব দুঃখিত হচ্ছে এই কারণে, মর্মাহতও বটে, কারণ আমাকে তো কাউকে না কাউকে আশাবাদী হতে হবে। আমি কিন্তু বিএনপিকে নিয়ে আশাবাদী হতে চেয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমাগত যে আশাবাদী হওয়ার জন্য তো একটা ভিত্তি লাগে, সেই ভিত্তিগুলো যেন বিএনপি একটা পর একটা সরিয়ে নিচ্ছে বিভিন্ন পয়েন্টে। আবার একটা মানুষ তো সম্পূর্ণ খারাপও হয় না, ভালো হয় না, ভালো দিকও আছে, ওগুলো বলি। আমি একটু পয়েন্টে আসি যে এই কথা সত্য, মানে আমি 2-3 সপ্তাহ পর থেকে আপনি ক্যাবিনেটটা নিয়ে যখন প্রথমেই বলেছিলেন আমার মনে আছে, কারণ আমি আপনার কথা অফ এয়ার অন এয়ার আপনার সঙ্গে আমার এমনিতেও কথা হয়েছে, মানে টেলিভিশনের সামনে কথা হয়েছে, কারণ আমি জানি, কারণ প্রথমে আপনি বলছিলেন যে এই ক্যাবিনেটটা দুর্বল এবং কোথায় কোথায় কারা যারা আসছে এবং তাদের বয়স এবং অনেক কিছু নিয়ে আপনি আসলে মানে এবং তাদের সংশ্লেষণ, তাদের আশা, অনেক কিছু নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু সমালোচনা আপনি করেছেন 1-2 সপ্তাহের মধ্যে থেকেই, যখনই আপনাকে সাথে আমার কথা হয়েছে সেইটার সময় আপনি সমালোচনা করেছেন, প্রকাশ্যই করেছেন সমালোচনা। আমরাও মানে আমি আমার কথা যদি বলি, আমি স্পষ্ট বলেছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমার সরকার না, আসার 2-1 সপ্তাহের মধ্যেই, কারণ উনি তো আমার ভোট নিয়ে আসে নাই, হায়বা শেখ হাসিনাও আমার ভোট নিয়ে আসে নাই। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আপনার ভাষাগুলি, আপনার শব্দচয়ন তো আমি জানি, মানে আপনি সমালোচনা করেন এটা তো আমি জানি, কিন্তু দেখা যাচ্ছে যে স্পষ্টত বিএনপি যেইখানে ক্ষমতার ভারসাম্যের জায়গায়, সেই জায়গায় নির্বাচনের আগে যা বলে নাই,
এখন তা বলতেছে, আমি উদাহরণ দেই, জনাব সালাউদ্দিন আহমেদ বলতেছেন যে জুলাই সনদ হচ্ছে একটি কি কি প্রতারণা, অন্তহীন প্রতারণা। ভাই, জুলাই সনদের প্রত্যেকটা অনুষ্ঠানে, কিছু অনুষ্ঠানে আলী রিয়াজও ছিলেন না, ওই অনুষ্ঠানেও সালাউদ্দিন আহমেদ ছিলেন। মানে উনার মতো, মানে উনি তো ওই অনুষ্ঠানের, মানে অন্তহীন প্রতারণাটা এটা আমার সংসদে এসে শুনতে হইল কেন? মানে এই পরিবর্তনটা কিসের জন্য? আমি ধরে নিচ্ছি যে সালাউদ্দিন আহমেদ বিএনপির মুখপাত্র হয়ে কথা বলতেছেন। এখন আমি আপনাকে জানতে চাই, এটি কেন? মানে যেই অন্তহীন প্রতারণা শব্দটা আমি এখন শুনলাম কেন? মানে এই প্রতারণার মধ্যে আমি এখন পড়লাম কেন? আগে বলতেন ভাই যে এটা অন্তহীন প্রতারণা। এখানে আমি যতদূর জানি উনি জুলাই সনদকে অন্তহীন প্রতারণা, না জুলাই সনদকে না, সরি, জুলাই অধ্যাদেশ, বাস্তবায়ন আদেশকে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে উনি অন্তহীন প্রতারণা বলেছেন। রাইট। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমিও করি যে ভাই এই প্রতারণার কথা আপনি আগে বললেন না কেন? আগে তো আপনি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে যে গণভোট হচ্ছে, আপনি তো সেই গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনি বলেছেন, তখন বললেন কেন? এখন এটা বলছেন কেন? এই প্রশ্নের ব্যাপারটা হলে আমি বলি, এই ব্যাপারটা যেটা হয়েছে, ওরা আসলে একভাবে মনে করেছে যে তখন যদি তারা এটা বলতো তাহলে হয়তো তাদের ভোট কমে যেত, অথবা তারা ভেবেছে আমি যদি তখন বলতো তাহলে জামাত, এনসিপি সহ আরো যারা আছে সবাই সবাই বলতো, প্রকাশ্যে প্রচারণা চালাতো, এই যে দেখো বিএনপি কিন্তু জুলাই সনদের পক্ষে না, বিএনপি কিন্তু জুলাই চেতনার পক্ষে না, বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে না। এই যে অভিযোগগুলো যাতে তাদের উপর না আসে, এই জন্য তারা এগুলি বলে নাই তখন, এটা আমি মনে করি। কিন্তু আমি আবার পাশাপাশি এটাও মনে করি যে ওনারা যদি এই ভয়ে না করে থাকে তাহলে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা তো জনগণকে বুঝতে দেয় নাই তারা এটা যে চায় না, তারা জনগণের কাছে মুখে মুখে বলে, আমরা বুঝেছি, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝেছি, বারবার বলার পরে একবার বলছে তারেক রহমান যে আপনারা ভোট দেন, বারবার। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি যদি পলিটিক্স করতে আসছেন, আপনার কি জনগণের উপর আস্থা নাই? আপনি কি প্রকৃত কথাটা জনগণকে বললে আপনি কেন ভয় পাচ্ছেন জনগণ আপনাকে ভোট দিবে না? তাহলে আপনি জনগণকে একটা প্রতারণা করে ভোট নিয়েছেন, নিয়ে এখন ক্ষমতায় এসে আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। এটা তারা, আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, এটা আমি কিন্তু মনে করি যে এটা তারা ঠিক করে না। তাদের তখনই বলা উচিত ছিল যে আমি এর পক্ষে না, তখনই বলা উচিত ছিল, বললো না কেন? তাদের আরেকটা ভয় ছিল, ওটা বললে পরে যদি ডক্টর ইউনূস সাহেব নির্বাচন আবার পিছিয়ে দেয়। কিন্তু এই ভয়টাও আমি মনে করি অর্থহীন ভয়, কারণ যদি জনগণ তার সঙ্গে থাকে তাহলে ডক্টর ইউনূসের পক্ষে ক্ষমতাও ছিল ওরা নির্বাচন পিছিয়ে দেওয়া, কিন্তু ওনারা জনগণের শক্তির উপর আস্থা রাখতে পারে নাই, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। এবং এখন যারা যেটা করতেছে তাদের আগের কথার সঙ্গে কথা মেলে না, কাজে আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি। এবং উনি যদি বলে থাকেন অন্তহীন প্রতারণা, অবশ্যই আমিও মনে করি জুলাই বাস্তবায়ন সনদের যে জুলাই বাস্তবায়ন আদেশ যেটা আছে এটা একটা প্রতারণা এবং এটা অবৈধ, আমি মনে করি। কিন্তু এই অবৈধের পক্ষে আপনি তো সপক্ষে ছিলেন থেকে আপনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন, যারা আপনার ভোটার তাদের সঙ্গে আপনি প্রতারণা করেছেন। অ্যাবসলিউটলি। আমি এইটাই আমি বলতে চাইছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আপনার তো এটা জিনিসটা ডিল করতে হবে। মানে আপনি যদি নভেম্বরের মাঝামাঝি জুলাই বাস্তবায়ন আদেশ হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, আপনি এটা দেখতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আপনাকে ইলেকশন দিবে না, এই সের জন্য আপনি এমন কি আপনার চেয়ারম্যান সাহেব গিয়া বইলা আসতেছে যে আপনি হ্যাঁ ভোটও দেন। মানেটা কি? মানে খালি চেয়ারটা এইটা কামাল ভাই, আপনি যদি আমাকে আরেকটু বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাইতে চাই, আরেকটু যদি আপনি আমাকে বলেন যে মানে আমাদের তো আসলে প্রতি বছর আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সরকার পরিবর্তন করব, সরকার ফেলে দেব, সেটা, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি আশাবাদী মানুষ, আপনি আশার জায়গাটা কি দেখেন এই সরকারে, এই সংসদে? আমি আমার কথা বলি, আমি কতগুলি মানে বাজে কথা ছাড়া কিছুই এই পর্যন্ত দেখতেছি না আসলে। আমি একটা কথা বলি, খুবই কি বলে, খুবই আদব কায়দার সাথে বাজে কথা দেখতেছি আমি। আচ্ছা, আমি বলি আমার অবজারভেশনটা বলি আপনাকে। এটা হলো কি জানেন, আমি কিছু যদি মানে আমি হয়তো বলবো এত তাড়াতাড়ি এত শক্ত কথা বলা ঠিক কিনা, আমি কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সে হাসিনার যে সরকার যেটা আছে, যখন তারা 230 পেয়েছিল 2008-এর নির্বাচনে, এবং তাদের যে মন মানসিকতা ছিল 2030 পাওয়ার পর মনে হয়েছে যে আমি সব পেয়ে গেছি। যে একটা বিখ্যাত গান আছে না অনুপমের, যে সব পেলে নষ্ট জীবন, এখানেও তাই হয়েছে, যে 200 পেলে নষ্ট সরকার,
200 পেয়ে গেলে তারা মনে করে আমি সব পেয়ে গেছি। আমি এখন ওই ধারণা দেখতে পাচ্ছি। যেমন ধরেন, আমি উদাহরণ দিয়ে বলি, 2 দিন আগে তুমি যেটা বলছো এখন তুমি সেটা অস্বীকার করতেছো, এটা কি জনগণ বোঝে না? জনগণ কি এত বোকা? বোকা না। তাহলে বুঝে, এটা আমি বুঝি, আপনি বুঝেন, তারা বুঝে না? তারাও বুঝে। তারা বলে কেন? তারা আসলে জনগণকে পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে আমি তো ক্ষমতায় চলে এসেছি, কিসের জনগণ, কিসের কি? জনগণকে বাদ দিয়ে শেখ হাসিনা 15 বছর ছিল না, আমরাও থাকবো। তো 15 বছর থাকলে তো হয়েই গেল, আর কি লাগে? এই মানসিকতা তাদের কারো কারোর মধ্যে ভর করেছে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিন্তু কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাই যে, মাসকাত ভাই, আমরা দেখলাম সংসদে বিরোধী দলের নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট বললেন যে তিনি সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনোই বলেন নাই। তিনি এই সংবিধানের মধ্যে থাকতে চান, এই সংবিধানের মধ্যে তিনি সংশোধন চান, এই সংবিধানের মধ্যে সংস্কার করে যেইভাবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে চায় সেটাই তিনি করতে চান। আমি প্র্যাকটিক্যালি আমি দেখছি যে জনাব সালাউদ্দিন আহমেদের কথা, যিনি বেশি কথা বলছেন, বা জনাব আসাদুজ্জামান যিনি আইনমন্ত্রী আছেন তিনি, এবং ক্ষেত্র বিশেষে যিনি সংসদ নেতা আছেন জনাব তারেক রহমানের কথার সাথে জনাব শফিকুর রহমানের কথার একটা ফোঁটা পার্থক্য নাই, না লেটারে না স্পিরিটে। তাহলে সংসদে আমরা তর্কটা কোথায় দেখতেছি? আমরা কোথায় দেখতেছি যে এনসিপি বলতেছে যে জেনজিরা চায় সংবিধান ছুঁড়ে ফেলে দিতে? আমরা কোথায় দেখতেছি হাসনাত আবদুল্লাহ বলতেছেন যে তারেক রহমান কথা বলেন না কেন, সালাউদ্দিন আহমেদ কথা বলেন কেন? কোথায় আমরা এটাকে নমিনাল প্রধানমন্ত্রী, ফাংশনাল প্রধানমন্ত্রী এইসব ধরনের কথা শুনতেছি কেন? মানে এই জিনিসটা কেন? অনেকেই আবার বলতেছেন এনসিপি এখন জামাত ইসলামের সাথে যাওয়াতে ওদের আসলে সংবিধান নিয়ে কথা বলার রাইটটাই কমে গেছে। বিএনপি যে এখন এগুলি করবে না, এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেও মনে হয় যে জামাতের হয়ে কাজ করতেছে এনসিপি। এই ব্যাপারগুলির আপনি আসলে কিভাবে দেখেন? মানে আমরা সংবিধান ছুঁড়ে ফেলা থেকে শুরু করে শফিকুর রহমান সাহেবের কথা, যারা কথা বলতেছেন সংসদে, যে মানে জবাব পাল্টা জবাব, আন্দালিব রহমান পার্থ, হাসনাত আবদুল্লাহ, মানে শফিকুল ইসলাম মাসুদ, মানে এগুলি কেন? আমি তো শফিকুর রহমান সাহেবের কথার সাথে বিএনপির কথার একটা ফোঁটা তফাৎ পাই না। মানে আমার কাছে মনে হয় যে সেম কথা বলতেছেন। মানে এইটা আপনি কিভাবে দেখেন? এর কিন্তু আপনি ঠিকই ধরেছেন, এবং কোনো পার্থক্য থাকার কিন্তু কথাও না। কারণ হচ্ছে যে বিএনপি এবং জামাত এরা কিন্তু যৌথভাবে একটি সরকার চালিয়েছে, এবং অল্প সময় হলো তাদের বন্ধুত্বের সম্পর্ক বা দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। কিন্তু ধরুন এই দুজনেই যে তিক্ত অভিজ্ঞতার মধ্যে গিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তাদের উপরে যে নিপীড়ন চালিয়েছে সেটা। এর ফলে যেটা হয়েছে যে আমার ধারণা যে বিএনপি এবং জামাত তারা যে কোনো ভাবে একটা স্ট্যাটাস কো ধরে রাখতে চায়। তাদের চেষ্টাটা হচ্ছে যে কোনোভাবে আর কি যেন আওয়ামী লীগ এইখানে ঢুকে পড়তে না পারে, ওই জায়গাতেই তাদের এমফ্যাসিস, এবং ওই জায়গাতে তাদের একটা যৌথতা আছে। আর একটা ব্যাপার আপনি বুঝতে চেষ্টা করেন যে এই যে চিন্তাগুলো না, যে এই যে রাষ্ট্র সংস্কারের চিন্তা, সংবিধান সংশোধন বা সংস্কারের চিন্তা, এই চিন্তাগুলো কিন্তু আসলে নতুন প্রজন্মেরই চিন্তা। পুরনো প্রজন্মে এটা আপনি বিএনপি বলেন বা জামাতি বলেন, এরা তো আসলে এই পাওয়ার স্ট্রাকচারের বেনিফিশিয়ারি, তাই না? এরা তো এখান থেকে কিন্তু তাদের অবস্থার উন্নতি ঘটেছে, তারা যে অবস্থায় জীবন শুরু করেছিল এই ব্যবস্থা বা এই বন্দোবস্ত মধ্যে দিয়েই তারা কিন্তু আজকে একটা বলা যায় যে ধনাঢ্য অবস্থায় বা এটা সচ্ছল অবস্থায় তারা এসেছে। সুতরাং তারা যে ব্যবস্থাটার বেনিফিশিয়ারি, ওই ব্যবস্থাটা কোনো মতে টিকে থাকুক এটা তারা মনে প্রাণে চাইবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যতই বিএনপি এবং জামাতের সিনিয়র নেতারা বলেন না কেন যে তারা এই জুলাইয়ের সঙ্গী বা জুলাইকে তারা ওন করেন, কিন্তু আসলে আমরা তো দেখলাম বাস্তবতাটা যে এই বিএনপি এবং জামাত ধরুন দীর্ঘদিন ধরে বল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কখনো গোল করতে পারে, মানে তাদের পক্ষে কোনোভাবেই আওয়ামী লীগের এই দুঃশাসনকে সরানো সম্ভব হয়নি, এবং তাদের ডাকে জনগণ সাড়া দিয়ে কোনোদিন পথে নামেনি। জনগণ পথে নেমেছে এই ছাত্রদের, এই তরুণদের ডাকে সাড়া দিয়ে, যে কারণে এই ছাত্র এবং তরুণরা তারা যেহেতু একটু আগে কামাল ভাই অনুষ্ঠান শুরুর আগে যেভাবে বলছিলেন, আমি একটা প্রশ্ন কি করতে পারি? সেইটা হচ্ছে যে জনগণ বলতে তো আমরা ছাত্ররা
আমাদের প্রবীণরা, আমাদের মেয়েরা, আমরা সবাই মিলেই তো আমরা জনগণ। এই 17 বছর যে আওয়ামী লীগ এত অত্যাচার করলো, 15 বছর এত গুম করলো, 3টা ইলেকশন না দিল, আমরা পথে নামলাম না কেন? জনগণ আমরা পথে নামলাম না কেন? এই জনগণের মধ্যে তো ছাত্ররাও আছে। মানে আমি বিএনপি ডাকে নামি নাই কেন, জামাতের ডাকে নামি নাই কেন? আজকে ওই ছাত্ররা আমাকে এই কথা কেন শোনাবে যে আমাদের ডাকে আপনারা নামছেন, তো তোমরা আমাদের ডাকে নামো নাই কেন? আমি যদি বলি, আমরা তো দিনের পর দিন এই 15 বছর ধরে এই সরকারের সমালোচনা করে গেলাম, এই গেলাম, ছাত্ররা আসলো না কেন? বিএনপি 28 অক্টোবর জান প্রাণ দিয়ে ওদেরকে আসতে বললো, ওরা আসলো না কেন? মানে আওয়ামী লীগের কি অন্যায় খালি 30% মুক্তিযোদ্ধার কোটা দিছিল, আর কোনো অন্যায় নাই ছিল না? এটা কিরকম? এখন আপনি ওদেরকে জিজ্ঞেস করলে ওরা এইটার খুব স্পষ্ট উত্তর দিতে পারবে, কিন্তু যে আমি যে প্রসঙ্গটাতে ছিলাম ওইটা দিয়ে এটার উত্তর হবে আসলে। মাসুদ কামাল ভাই বলছিলেন যে ইন্টারনেটের কারণে আসলে এই যে গোটা বিশ্ব সম্পর্কে জেনে যাওয়া, গোটা বৈশ্বিক প্রেক্ষাপট, গণতন্ত্র, এগুলো সংবিধান, এই ধারণাগুলো আরো স্পষ্ট হয়েছে সবার, এবং এখানে আর কোনো জানতে কোনো বাধা নাই। এই জায়গাটাতে আমার মনে হয় যে তরুণ প্রজন্ম তারা কিন্তু যখন সংবিধান সংস্কার নিয়ে আলাপ করছে, এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার নিয়ে আলাপ করছে, তারা কিন্তু সাবস্টেন্সিয়াল আলোচনাই করছে। তারা কিন্তু ধরুন ধরে ধরে যে বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি করছে, দুর্নীতি, এজন্য দুদক কমিশন অধ্যাদেশটা দরকার, গুম ছিল একটা বড় ধরনের সমস্যা আয়নাঘর, সুতরাং ওই অধ্যাদেশটা, গুম কমিশন নিয়ে যে অধ্যাদেশ, ওটা দরকার। আমাদের বিচার ব্যবস্থার একটা সার্বভৌম চেহারা দরকার, সেজন্য ওই যে এই বিচার ব্যবস্থাকে আমি নির্বাহী বিভাগের অধীনে বা প্রধানমন্ত্রী বা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখতে পারবো না। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো নতুন প্রজন্মের মধ্যে যেভাবে দোতনা তৈরি করে, বা তারা এই ব্যাপারটাকে যেভাবে মানে আজ নিয়ে ফিল করে, কারণ ওরাই তো এই দেশটাতে আগামী বছরগুলোতে বসবাস করবে, বা তাদেরকেই তো এই ব্যবস্থার মধ্যে বেঁচে থাকতে হবে। আর পুরনো এই যে চিন্তা, বিএনপি বা জামাত, তাদের এইটা একটা, তারা দেখেছে যে 1971 সালে, 90 সালে সবসময় তরুণরা রক্ত দিয়েছে, সম্মুখ সমরে আপনি তারুণ্যকেই পেয়েছেন, কিন্তু তারপর এই রক্তের সিঁড়ি বেয়ে কি দেখা গেছে, এই বয়স্ক লোকেরা ওদেরকে বলেছে তোমরা তো ছোট ছেলে, ঠিক আছে আমরা দেখছি, বলে নিজেদের এই যে এটা জলসা ঘরটা সাজিয়ে বসেছে ক্ষমতা কাঠামো। এবারও ভেবেছে যে এই ছেলে মেয়েগুলো একটু বেশি কথা বলছে, ফেসবুক থাকার কারণেও বেশি হচ্ছে কথা, এদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা নিশ্চয়ই একটা জায়গায় নিয়ে আসতে পারব। আমার ধারণা যে পুরনো ব্যবস্থাটাকে পুরনো রাজনৈতিক দল চাইবেই, কারণ তাদের চিন্তাই পুরনো, তাদের পক্ষে নতুন রাষ্ট্রের চিন্তা করাটা অসম্ভব, না, এই কল্পনাই তাদের মনে নাই। আমার মনে হয় যে এই কল্পনা যে তাদের নাই, সেটা কিন্তু আমরা মোটামুটি 50-55 বছরে বুঝে গেছিলাম। কিন্তু নতুনদের চিন্তাও যে পুরনো বন্দোবস্তের মধ্যে ঢুকে পড়া, 6টা সিট পাবো বলে জামায়াতে ইসলামের সাথে জোট করে ফেলা, বা বিএনপির সাথে জোট করলেও আমি একই কথাই বলতাম, জামাতের এগেইনস্টে আমার আলাদা করে কিছু বলার নাই। কিন্তু জামায়াতে ইসলামী পুরনো বন্দোবস্তের রাজনীতি করবে, বিএনপি পুরনো বন্দোবস্তের, এটার মধ্যে এইটা আমার কাছে একটু শকিং লাগে আর কি। আমার কাছে মনে হয় যে তারা এটা 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 না করলেও পারত। হাওয়েভার এটা তাদেরকে, আপনি ঠিকই বলছেন যে এটা তাদের, যদি তারা যদি দয়া করে কখনো আসেন, আমি তাদের কাছেই হয়তো এটা জানতে চাইবো। আমি দুইটা বিষয় আপনাদের দুজনেরই মতামত জানতে চাই। প্রথমে এইটাতে একটু কামাল ভাইয়ের মতামত একটু জানতে চাই যে, কামাল ভাই, স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে 20 মাস, মানে 2024-এর অগাস্টের 5 তারিখের পরে যে মামলাগুলি করা হয়েছিল, সেইখানে হত্যা মামলা সহ নানা রকম মামলা আছে, তাকে আসলে এখন খুঁজে পাওয়া গেল, গ্রেফতার করা হলো, রিমান্ড চাওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়াও হবে মনে হয়। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে খুব আইনের শাসন হইতেছে কিনা আমি জানি না। এটাকে আইনের শাসন না, আইনের শাসন আপনি এক ভাবে বলতে পারেন এইভাবে যে এই সরকার এমন আইনের শাসন কায়েম করেছে যে সাধারণ মানুষ গ্রেফতার হবে যদি অপরাধ করে। সেরকম ভাবে স্পিকার তো অনেক বড় পদ না, এই বড় পদের একজন লোক, তাকেও কিন্তু আইনের আওতায় আসতে হবে। এইভাবে দেখলে এটা অত্যন্ত আইনের শাসন, কোনো সন্দেহ নাই, এটা আইনের শাসন। কিন্তু বাস্তবতা হলো কি জানেন? বাস্তবতা হলো যে আইন তো আপনারা মানতেছেন, আপনারা তো সংবিধানও লঙ্ঘন করেন মাঝে মাঝে। এই স্পিকার নিয়ে একটা কথা বলি, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে যখন নতুন সংসদ বসবে, সেই সংসদের সভাপতিত্ব করবেন পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার ছিলেন তিনি।
তার নেতৃত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাছে দায়িত্ব হস্তান্তর করে উনি চলে যাবেন। এখন যদি আগের স্পিকার পদত্যাগ করে থাকেন, তবুও নতুন স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবে। তার মানে যখন নাকি প্রথম অধিবেশন শুরু হলো 12 তারিখে, তখনই কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে এনে এই কাজটা করতে দেওয়া উচিত ছিল। আইনের শাসন তো ভাই, সংবিধানের শাসন তো না। প্রায় কিন্তু বলে বিএনপি সংবিধানের শাসন, সংবিধানের শাসন, দেওয়া উচিত ছিল, দিয়েছিল, দেয়নি। তাকে এই যে খুঁজে পাওয়া যায়নি, এ সংক্রান্ত কোন বিবৃতি আপনি কোথাও পেয়েছেন? পাননি। উনি কোথায় ছিলেন কেউ জানে না। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখতাম জিনিসপত্র হারাই গেলে বাড়ি চালান দেয়, তুলারাশির লোক দিয়ে দিতেন একটা বাড়ি চালান। দেখতাম যে উনাকে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়ার পরে আর যায় না, কারণ ওখানে আবার সামরিক বাহিনী থাকে তো, ওখানে আর ঢুকে না। যা হোক, তাও মানলাম। এখন সংসদ চালু হয়ে গেছে, এখন তারা আপনারা হুট করে ইজিলি খুঁজে পেয়ে গেলেন, এবং খুঁজে পাওয়ার পর সিদ্ধান্ত নিতে পারছেন না তার বিরুদ্ধে কোন মামলাটা হবে। সকালে ভোর রাতে খুঁজে পাইছে, আমি দুপুরে 1টা পর্যন্ত টিভি স্ক্রল দেখতেছিলাম, বিভিন্ন অনলাইন দেখতেছিলাম, তখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই কোন মামলায় নেওয়া হবে। পরে জানতে পারলাম যে তার বিরুদ্ধে 6টা মামলা ছিল। 6টা মামলায় 3টায় অলরেডি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, 3টাতে ফাইনাল রিপোর্ট, তার মানে কিছু পাওয়া যায় না। বাকি 3টা তদন্ত এখনো চলছে। এখন ওইটার মধ্যে একটা লালবাগের যে মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কি হবে তদন্ত খবর বলতে পারবো না। আমার প্রশ্ন হলো, উনার মতো একজন ভদ্র মহিলা, উনার, আমরা তো আওয়ামী লীগ আমলের অনেকের নামে অনেক রকম বদনাম পেয়েছি, অনেক রকম দুষ্ট কাজ করেছি বলে আমরা শুনেছি হয়েছে, এবং তাদেরকে দলে দলে গ্রেফতার করা হয়েছে, দল বেঁধে। অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা মানে নেশা ছিল যে কত লোককে একটা মামলা ঢুকানো যায়, আবার পরে চাপ করলে বাদ দেওয়া যায়, এগুলো চলছিল। তো শিরীন শারমিন চৌধুরী তো এই দেশেই ছিলেন, এই দেশেরই স্পিকার ছিলেন, আমরাও তো কিছু দেখেছি উনি কেমন লোক ছিলেন, উনি কতটা খুনি ছিলেন। আর ঢাকায় বসে একজন স্পিকার, ওনার মতো লোক, উনি যাকে চেনেন না জানেন না এমন একটা লোককে হত্যার জন্য উনি আদেশ দিয়েছেন, এবং সে আদেশ পালিত হয়েছে অথবা পালিত হওয়ার চেষ্টা হয়েছে। এইগুলো ভাই আমাদেরকে যখন শোনান, তখন আমরা কিন্তু সে আগের মতো করেই ভাবি যে গল্পটা ভালো হইলো না, কারণ গল্পটা গোছানো হইলো না, গল্পটা গোছানো হলো না। কাউলা, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে শুনতে চাই। মাসকাত ভাই, 20 মাস পরে ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে স্পিকার। আমি সবসময় এই অনুরোধটা জানিয়ে আসি যে চিত্রনাট্যগুলো যারা লেখেন, এই রাইটার চেঞ্জ করার জন্য। কারণ একই গল্প আপনি ধরেন বারবার বারবার যদি বলে, তাহলে তো এটা হয় না ঠিক মতো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে উনি যেহেতু একটি ফ্যাসিস্ট শাসকের সময়ের স্পিকার, সে কারণে হয়তো তাকে নিয়ে এসে তার মাধ্যমে শপথ পড়ানো সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট সময়ের প্রেসিডেন্টকে নিয়ে তো আমরা অনেক মানে আদরণীয় মুহূর্তের বিনির্মাণও দেখতে পাচ্ছি। সুতরাং এই যে উনাকে খুঁজে পাওয়া, খুঁজে না পাওয়া, এর মধ্যে যেটা হয়, আপনি তো ডিপ স্টেটের কথা জানেন, এ নিয়ে তো দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। এখানে এটা নির্ভর করে যে ডিপ স্টেট কখন ডিপ স্টেটকে ম্যানেজ করে চলতে পারছেন আপনি, কখন আপনি ম্যানেজ করে চলতে পারছেন না। তো যতদিন উনি ম্যানেজ করে চলতে পেরেছেন ততদিন হয়তো তাকে গ্রেফতার করা হয়নি, যখন উনি ম্যানেজ করতে পারেননি তখন তাকে গ্রেফতার করা হয়েছে। আবার এর পেছনে আরো একটা উদ্দেশ্য থাকতে পারে, যে আপনি যেমন সামান্য কাপড়ে ময়লা হলে লন্ড্রিতে দিয়ে দেন, ওরকম ভাবে উনাকে এনে এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তার যে ইমেজ, সুন্দর ইমেজ, ওইভাবে আবার ধপধপে সুন্দর হিসেবে তাকে উপস্থাপনের চেষ্টাও থাকতে পারে। এখন এই সবই তো আমাদের হাইপোথিসিস, যেহেতু চিত্রনাট্য লিখেছে ডিপ স্টেটের দুর্বল চিত্রনাট্যকার। মাসকাত ভাই, আপনি যেহেতু ডিপ স্টেটের কথা তুললেন, সেই জন্য আমাদের অনেকগুলি আসলে কমন প্রশ্ন আছে, মানে কিন্তু আমরা একটু বলি। দর্শকদের মধ্যে একজন সুমন আহমেদ, তিনি প্রশ্ন করেছেন এনসিপির আর কি বিকল্প ছিল, দয়া করে বলবেন। বিএনপি ও জামাত ছাড়া এনসিপির বিকল্প আমার কাছে মনে হয় এনসিপি নিজস্ব সত্তা নিয়ে থাকলেই সবচেয়ে ভালো হতো, যেখানে এনসিপির নেতৃত্বে যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং অন্যান্যরা যখন যোগ দিয়েছিলেন, সেটা এনসিপির নেতৃত্বে কোনো কিছু একটা হলে আমি হয়তো, আমার কাছে এটা বিকল্প মনে হতো। যাই হোক, তুলা রাশির আরেক
আরেকজন দর্শক আমাদেরকে বলেছেন, ওনার নাম নাইম, উনি বলছেন তুলা রাশির জাতক ছিল না বলে আসলে বাটি চালান দেওয়া হয় না, এটা বোধহয় মাসুদ কামাল ভাইকে বলছেন। আপনি যেহেতু ডিপ স্টেট বললেন মাসকাত ভাই, সেহেতু আপনার থেকেই প্রশ্নটা শুরু করি, এটা আবার কামাল ভাই থেকেও শুনবো যে ডিপ স্টেটটা কমন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় শুনছি, এই সরকারের সময় শুনছি। ডিপ স্টেট যেরকম কমন, আমরা একটা যদি লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল নিয়মে যাই, যে আমরা কমন ফ্যাক্টর দেখতেছি দুই একটা হচ্ছে খলিলুর রহমান, একটা হচ্ছে আশিক সাহেব। তো আমি খলিলুর রহমানের একটা কথাই বলি, কারণ আশিক সাহেব একটু তো খলিলুর রহমান সাহেব যে ডিপ স্টেট, এইটা একদম স্পষ্ট বোঝা গেছে, কারণ দুই সরকারই যেহেতু তাকে রাখছে কমন ফ্যাক্টর। এখন আপনার কাছে কি মনে হয়, খলিলুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের জন্য ডিপ স্টেট ছিলেন, না ডক্টর মানে তারেক রহমানের জন্য ডিপ স্টেট? মানে উনি কার জন্য কাজ করছেন, নাকি দুইজনের জন্যই? মানে তারেক রহমান সাহেব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের বেটনটা কিনা, বা ডিপ স্টেটের পরবর্তী প্রধান পছন্দ কিনা, মানে আমার নাকি কোনটা, মানে ডিপ স্টেটের কোনটা আসলে, মানে কার রোলটা কি, খলিলুর রহমানের রোলটা কি? আমার কাছে মনে হচ্ছে যে উনি যেহেতু উনি কিন্তু এর আগেও একবার আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার চাকরি করতে জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার ছিলেন, তাকে তো সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পিএস বানানো হয়েছিল। ওটা তো ওনার চাকরি, ওনার তো চাকরি, ওই সময় হয়তো তার এই প্রশিক্ষণটা হয়েছে যে কিভাবে মানে সরকার পরিবর্তন ঘটাতে হয়, বা এই যে ওই সরকার পরিবর্তন কিন্তু খুব স্মুথ ছিল। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছেন, লতিফুর রহমান সাহেব ওই যে আইনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বিলে অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতায় আসছেন, এবং উনি খুব জুনিয়র অফিসার, ট্রাস্ট ইউ মি, তখন আর কি উনি খুবই জুনিয়র। আপনিও সরকারি চাকরি করছেন, আপনি জানেন। জি, এক রাতের মধ্যে, আমি তো তখন সার্ভিসে, এক রাতের মধ্যে আপনি এতগুলো সিভিল সার্ভেন্টকে, সচিবকে এবং বিভিন্ন জায়গায় ওলট পালট করে দিবেন, সেটাও তো আবার একটু বিশদ দৃশ্যই দেখে। আচ্ছা, যাই হোক, আমরা অত পিছনে না যাই, এমনি আমাদের ইতিহাসের আলোচনা অনেক সময় যায়। তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা তো, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাইরে থেকে যেটা বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনে তার একটা দক্ষতার জায়গা আছে, দীর্ঘদিন ওখানে থাকেন। আপনিও যেমন ওখানে দীর্ঘদিন থাকলে তারপর হয়তো লোকজন মনে করবে যে আপনার মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম সম্পর্ক সম্ভব। আপনি দেখেন না, একজন অ্যারেস্ট হয়ে গেলেন একবার, আর বললেন যে উনি ওই যে জো বাইডেনের ফ্রেন্ড হিসেবে। তো আপনার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে যে মিথ, এই মিথ কিন্তু অনেকের মানে ভাগ্য ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর তো আমার পক্ষে দেয়া না, আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে চলে যাই। আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই, কারণ কামাল ভাই খলিলুর রহমান কামাল ভাইয়ের খুবই পছন্দের লোক। কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। তার আগে আমাকে একজন প্রশ্ন করছেন যে খালেদ মহিউদ্দিন সাহেব, তাহলে কি বিএনপি আপনার ভোট নিয়ে এসেছে? আমি ভাই ভোট দেই না, 1993 সালে পরে ভোট দেই নাই। কিন্তু ঘটনা হচ্ছে গণতান্ত্রিক হিসাবে যদি সবচেয়ে বেশি লোক যাকে ভোট দেন তাকে আমার সরকার বলতে আমার দ্বিধা নাই। সবচেয়ে বেশি লোক আপনারা যদি ধরে নেন যে ধানের শীষ ভোট পেয়েছে তারেক রহমান সাহেব, সেই হিসাবে তারেক রহমান সাহেব আমার সরকার, ইউনূস সাহেব সেই হিসাবে ভোট নিয়ে আসে না, সেজন্য আমার সরকার না। সেটা হচ্ছে এটা। খলিলুর রহমান সম্পর্কে, খলিলুর রহমান সাহেব কি ডিপ স্টেট? এবং ডিপ স্টেট হলে উনি তারেক রহমানের পক্ষে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন? মানে উনি আসলে, কামাল ভাই দেখেন, আমি একটা কথা বলি, খলিলুর রহমান আসলে কি, এটা কিন্তু তারেক রহমান সাহেব এখনো ক্লিয়ার করেন নাই। কারণ মন্ত্রিসভা তো প্রধানমন্ত্রী নিয়োগ করেন, তাই না? এটাই তো নিয়ম। প্রধানমন্ত্রী ওনাকে কোন বিবেচনায় নিয়োগ করেছেন, কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, এটা এই দেশের মানুষ এখনো জানে না। উনি একবারের জন্য ব্যাখ্যা দেন নাই। তবে খলিলুর রহমান সাহেব একটা কথা বলেছেন, উনি বলেছেন আমি তো এখানে জোর করে আসিনি। কথা সত্য। মানে উনি জোর করে আসেনি, ওনাকে আনা হয়েছে। পায়ে ধরে আনা হয়েছে নাকি জোর করে আনা হয়েছে নাকি অনুরোধ করে আনা হয়েছে, এটা ওনারা, এটা তারেক রহমান সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি এনেছেন। আর তো কেউ না, কারণ উনি প্রাইম মিনিস্টার, আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য। তো সেই হিসেবে ওনার কাছ থেকে আমি একটা ব্যাখ্যা আশা করেছিলাম, তো উনি ব্যাখ্যা দেননি, হয়তো দেওয়ার প্রয়োজন মনে করেননি। নির্বাচন হয়ে গেছে, কিসের প্রয়োজন আর? জনগণ ও তো ভোট দিয়েও দেখবে, না দিয়েও দেখবে, 5 বছর ধরে তো পেয়ে গেছি, কাজে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? মানুষ যখন ব্যাখ্যা খোঁজে এবং ব্যাখ্যা না পায়,
তখন মানুষ নানা রকম চিন্তা করে, নানা রকম সন্দেহ করে। সেই সন্দেহের ডালপালা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়তে থাকে, এবং তখন ওইটার সঙ্গে অন্য কেউ যখন একটা অভিযোগ উচ্চারিত হয়, অন্য কেউ যখন অভিযোগ উচ্চারণ করে, তখন ওইটাও সন্দেহের মধ্যে যুক্ত হয়ে যায়। যেমন ওনারা এনাকে নিয়োগ করার পর বিরোধী পক্ষের যারা আছেন, এনসিপি অথবা জামাত ইসলাম, তারা কিন্তু স্পষ্টই বলেছেন যে এই ডিপ স্টেট হলো খলিলুর রহমান। এবং যখন ওনারা এটা বলেছেন, তখন আমরা যখন ভাবি যে হলে হতেও পারে, কারণ খলিলুর রহমান তো খুব পাওয়ারফুল ছিলেন ইউনূসের আমলে, এবং উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। ওনার কথা অনুযায়ী সশস্ত্র বাহিনীর সবাই ওনার আন্ডারে ছিল বলতে গেলে ভার্চুয়ালি, কারণ উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো নিরাপত্তা বিষয়কে যারা জড়িত, যে সমস্ত আমাদের সংগঠন অথবা প্রতিষ্ঠান সেই নিরাপত্তা নিয়ে জড়িত কাজ করে, তাদের সবারই উনি উপদেষ্টা ছিলেন, এবং উপদেষ্টা মানেই ভার্চুয়ালি মন্ত্রী। কাজেই নির্বাচনের সময় এই নিরাপত্তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কি খলিলুর রহমান কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমি জানি না, তবে সন্দেহটা কিন্তু তৈরি হয়। এবং তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে আমি যদি ওনাকে বানাই তাহলে এই সমস্ত প্রশ্নগুলি আসতে পারে, এবং সেই সমস্ত প্রশ্নগুলিকে উনি মেনে নিয়েছেন যে আসুক না, এই সমস্ত প্রশ্ন আসলেও তারপরে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি লাভ হবে ওনাকে নিলে। অথবা কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ কিন্তু আছে, আমি জানি না কে কার কাছে কিভাবে কি কৃতজ্ঞ, তবে এই সমস্ত সন্দেহগুলো আগামীতে আরো বাড়তে থাকবে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী অথবা তার যে সচিবালয় অথবা ওনার যারা প্রেস উইং, তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে হোয়াই খলিলুর রহমান। এই ব্যাখ্যাটা আমি একজন নাগরিক হিসেবে আমি জানতেই চাই। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের মধ্যে একজন প্রশ্ন করছেন। জি জি জি, না না মাসকাত ভাই আপনি। না, এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি কিন্তু ফরেন সার্ভিসে খুব ভালো ফলাফল করে চান্স পেয়েছিলেন, এবং ওনার তো আমরা যেটা দেখেছি তার কার্যক্রমের মধ্যে ডক্টর ইউনূসের সময় থেকেই শুরু হয়েছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পেরেছেন বলে মনে হয়। তো বাংলাদেশে তো একটা মিথ আছে যে ক্ষমতায় থাকতে গেলে মাসকাত ভাই আপনাকে আমি একটা মাসকাত থেকে প্রশ্ন করি। ভারতের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে উনি ভালো কিছু করতে পেরেছেন, এটা আপনি কি করে বুঝলেন? কোন ঘটনার মাধ্যমে বুঝলেন? আমরা দেখেছি এই সময় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বনিম্নে ছিল, এবং এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একদম শেষ মুহূর্তে যে আমরা এমন একটা চুক্তি করেছি যে চুক্তিটা এখনো নন ডিসক্লোজার অবস্থায় আছে। তো এখানে ভালো সম্পর্কটা কোথায়? না, কামাল ভাই তো কামাল ভাইয়ের কথা বললেন, মাসকাত ভাইয়ের কথা বললেন, আমি আমার কথা বলি যে আমার কাছে মনে হয়েছিল পরবর্তী সরকার এসে গত সরকারকে যে কারণে সবচেয়ে বেশি অভিযুক্ত করবেন, যেটা এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করে না, এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বেশি একিউজ করি এই কারণে যে 12 তারিখ তিনি জানেন যে একটা নির্বাচন হচ্ছে, তিনি 9 তারিখে কেমনে একই জিনিস সাইন করলেন। এবং আপনি ভালো ছাত্র বা ভালো করেছেন এটা বলবেন মাসকাত ভাই, আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। ইয়েস বলতে ভালো ছাত্র হওয়া লাগে না, উনি ইয়েস ছাড়া আর কোনো কিছু বলেন না। আমারে বসাই দিল, আমি সুন্দর করে ইয়েস বলে আসতে পারতাম। আমেরিকা ইন্ডিয়া আপনার কাগজ ছাপাই দিলে আপনি ইয়েস বলবেন। আপনার কিন্তু একটা ভবিষ্যৎ আছে, কিন্তু আমার ভবিষ্যৎ যে নাই সেটা আমি জানি, এবং আমার ভবিষ্যৎ মানে না থাকলেও আমি খুশি। যাই হোক, একজন দর্শক প্রশ্ন করেছেন, ওই দর্শকের কথাটা একটু বলি যে তাহলে কি শেখ হাসিনা সরকার আপনার সরকার? আমি বলি যে শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, 2014 সালে আইনের ফাঁক গলে 154 জনকে দিয়ে মানে নির্বাচন হওয়ার আগেই নির্বাচিত হয়ে গেছিলেন। 2018 সালে যে নির্বাচনটা করেছিলেন সেটা আসলে কোনো নির্বাচন হয় নাই। আমি শেখ হাসিনাকে নির্বাচিত সরকার মনে করি না। 2018-24 সালে তিনি আসলে অনির্বাচিত সরকারই ছিলেন, এটা হচ্ছে আমার আয়োজনা। আমি তাকে কোনোদিন আমার সরকার বলি নাই এই 2018 থেকে 25 পর্যন্ত। হাওয়েভার আমি যেটি এইবারের প্রসঙ্গ সেটি হচ্ছে যে বিএনপি একাই সব কিছু দখল করতে যাচ্ছে, এরকম একটি অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আসলে এটার মধ্যে ছাড় পায় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়ে এটাকে একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। এইটা সম্পর্কে মাসকাত ভাই আপনি যদি একটু ছোট করে বলেন, অনেকগুলি ছোট ছোট প্রসঙ্গ আছে, আমরা কামাল ভাইকে ওইটা নিয়ে একটু আবার শুনতে চাই। যে না, এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে তামিমের যে অধ্যাবসায় রবার্ট ব্রুসের মতো সেটা সফল হয়েছে, তাই না? সেটা একদিক থেকে পজিটিভ। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা ভারতের ক্রিকেট বোর্ড তো খুব সাকসেসফুল। সেইখানে দেখেন অমিত শাহ ছেলে জয় শাহ এটার প্রধান। আমাদের এখানে তামিম প্রধান হলেও
অপ্রধান হিসেবে, মানে অন্যান্য পরিচালক যারা, তারা সবাই দেখা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন মন্ত্রীর বা নেতার ছেলে বা সহধর্মিণী। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এটা তো খুব সুন্দর একটা পারিবারিক ক্লাবে পরিণত হলো। এটা একটা ভালো, যদি খেলাধুলায় ফলাফল দিতে পারে, মন্দ কি? আমরা একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে কামাল, তবে মানে বিএনপি তো বিএনপির লোকই নিয়োগ দিবে, যে যাদের নিয়োগ সেটাই দিছে তাদের কোথাও না কোথাও তো দিতেই হবে। এর মধ্যে তামিমকে দিছে, প্রেসিডেন্ট করছে, কি জানি, আমার কাছে মনে হয় যে তাই তো করার কথা। বিএনপি থেকে এর চেয়ে বেশি আমরা কি আশা করছিলাম? জামাতের দুইটা লোককে নিয়োগ দিতে পারতো, হয়তো দিবে, অথবা জামাতের তো বিভিন্ন রকম সিস্টেমের লোক থাকে, তো 2-4টা সিস্টেমের লোকও আছে কিনা, কারণ কমিটিটা কিন্তু আরেকটু বড়। আমরা যত জানি বিএনপির লোক দেখছি তারাই শুধু না, আরেকটু বড়। জামাতের 2জন থাকলেও বা পরে বাইর হইলে যে এরা আসলে জামাত ছিল, আমি অবাক। পরে হয়তো ওরা এসে হ্যাঁ, বলবে, পরে যে এসে ওরা বলবে যে আমরা- আমি আসলে জামাতের লোক ছিলাম। এনসিপি কে হয়তো দিবে, যাই হোক আমি জানি না। কামাল ভাই আপনি একটু বলেন। এক নম্বর কথা হলো, বিএনপি কিন্তু বলেছিল হ্যাঁ। যে তারা দলীয়করণ করবে না, হ্যাঁ, বলেছিল। এবং তারা প্রথম যে দলীয়করণ নিউজ করে নাই তো, পরিবারকরণ করছে দলের আমি মধ্যে বলি নাই তো। আপনাকে, আরো বলি, খালি জি। এইটা আমি বিসিবি নিয়ে বলছি না, আমি আরো অনেক কিছু নিয়ে বলতে জি। চাচ্ছি। দেখেন, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলিতে তারা কিন্তু ধামাধাম নিজেদের লোকগুলিকে হুম, ভিসি বানাই দিছে। হুম, ভিসি বানানো তো একটা নিয়ম তো আছে না? আপনি তো কোনো নিয়মও মানলেন না, দিয়ে দিলেন। আচ্ছা, আপনি এখানে যেটা করলেন, দেখেন মানুষের তো একটা ভদ্রতা আছে না? আমিনুল ইসলাম বুলবুল, উনি শেষ বয়সে এসে নিয়ে, ওনাকে একভাবে নিয়ে এসে নিয়ে বিসিবি চেয়ারম্যান বানাই দেওয়া হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের তো একটা অতীত আছে। এই ভদ্রলোক আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেটের সঙ্গে যারা মিনিমাম যাদের সম্পর্ক আছে, তারা কেউ বলতে পারবে না এটা অভদ্র মানুষ, কেউ বলতে পারবে না। উনি নিতান্ত একজন ভদ্রলোক, আমরা তো টুকটাক সম্পর্কে জানি। উনি কালকে পর্যন্ত ছিলেন, আজকে উনি গেলেন একটা মাঠ দেখতে, মাঠ দেখে এসে নিয়ে এখানে ঢুকলেন, ঢোকার আগে শুনলেন যে উনি নাই, উনি ভদ্রলোকের মতো চলে গেলেন। ভালো কথা। কাকে কে আনলেন, কেন আনলেন, এবং এরা কারা? মানে আবার সেই কিন্তু নিজের ফ্যামিলির লোকজন। ভাই শুনেন, আমি একটা কথা, মির্জা আব্বাসের ছেলে, আমির খুসরো মাহমুদ চৌধুরীর ছেলে, হ্যাঁ, আপনি তো এইগুলি আনছেন। আবার ববি হাজ্জাজের স্ত্রী, মানে এরা এক একজন এত ক্রিকেট খেলছে। সালাউদ্দিন আহমদ সাহেবের ছেলে, তো এরা সারা জীবনে এত ক্রিকেট খেলছে যে এরা না আসলে পরে না, আমি ক্রিকেটের একটু উন্নতি আর সম্ভব অন্যদের ছিল না। সম্পর্কে না, কিন্তু কারণ ভাই শুনেন। আমি একটু দুই পয়সা ব্যারিস্টার রাসনা ইমামের সম্পর্কে দিতে চাই। বরং ববি হাজ্জাজেরকে আমি বলতে পারি যে ব্যারিস্টার রাসনা ইমামের হাজবেন্ড, মানে ব্যারিস্টার রাসনা ইমাম কিন্তু একজন সফল আইনজীবী। তারপরে তার বাবা ব্যারিস্টার আক্তার ইমাম, প্রিসিলা পারভিন, মানে শি ইজ নট লাইক যে ববি হাজ্জাজের পরিচয় তার পরিচয় হয়েছে, আমার এটা মনে হয় আর কি। না, কিন্তু ভাই, উনি তো পরিচয় ক্রিকেটের সঙ্গে তার কোনো না, সম্পর্ক আইনজীবী তো বোধহয় একজন লাগবে ক্রিকেটের সাথে, আইনের সঙ্গে, ক্রিকেট, আইনের সঙ্গে আপনি সম্পর্ক। যখন আইসিসির সাথে কথা বলবেন তখন আপনার একজন শুনেন, আসলে আমি বলি, লাগবে এরকম যে আমরা ইচ্ছা করলে আমরা চাইলে পরে এইগুলির পেছনে অনেক যুক্তি আপনি দাঁড় করাইতে পারবেন, ওনারাও পারবেন, আমরাও পারবো। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, সেটা হলো জানেন কি, চক্ষু লজ্জা বলে তো একটা ব্যাপার আছে না? না, তা নাই তো, আমি না, আমি তা একটা নাই, কথা বলি, একেবারেই নাই, একেবারেই নাই। আপনি চক্ষু লজ্জা যদি- জিনিসটা বাংলাদেশে নাই কামাল ভাই, এটা নাই, আপনি মানে মনে আমি- করেন যে আছে, নাই একটা কিন্তু। কথা বলি, না আমি বলছি নাই, না, আমি নাই বলছি যে আপনি যদি সিদ্ধান্ত নেন, যে আমি কোনো কিছুতে লজ্জা পাবো না, রাইট। যদি এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামেন, আপনাকে লজ্জা দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। এই যে আমরা আলোচনা করতেছি, আমাদের এই আলোচনা কেউ নাকি কমিটি চেঞ্জ হবে না, কিন্তু জীবনে হবে না। আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে বোঝানোর জন্য যে আপনি একটু লজ্জা পান, কিন্তু ওনারা তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। না কামাল ভাই, এটা কেন না, আমি হয়, লজ্জা কামাল ভাই, পাবো না। কামাল ভাই, এটা কেন হয় আমি আপনাকে বলি। আমিনুল ইসলাম বুলবুল ভাইও যেভাবে এসেছিলেন, মাননীয় ক্রীড়া উপদেষ্টা ওনাকে একটি ফোন করেছেন, তারপরে উনি ঠিক করেছেন যেভাবে এসেছেন, ওই আশাটাও রং ছিল। এইবার যে ইলেকশনের মাধ্যমে উনি টিকে গেলেন, ওইটাও রং ছিল। আপনি বুলবুল ভাইকে জিজ্ঞেস করেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই তো ভদ্রলোক মানুষ, উনি বলে দিবেন, কিন্তু উনি চেয়ারের ওয়ার্মটা অনুভব করছেন, এনজয় করছেন। উনি নিজের কাছ থেকেই উনার পথে করা দরকার ছিল এতগুলো অ্যানামালিসে। এবং আপনি যে লজ্জার কথা বললেন না, এই লজ্জাটা আমাদের কারো নাই কামাল ভাই। আপনি আশা করেন যে এটা আছে, হয়তো বা আশা কারো করেন নাই, যে এটা কারো নাই। আপনি বুলবুল ভাইয়ের এন্ট্রিটা চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, বুলবুল ভাইয়ের এন্ট্রিটা হ্যাঁ। চিন্তা করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের যে আসলে লজ্জাটা যে নাই। তবুও আপনি লজ্জা হওয়ার কথাটা যেহেতু বলছেন, আমি একটু মাসকাত ভাইরে একটু 1 মিনিট একটু জিজ্ঞেস করতে চাই, মাসকাত ভাই এই ব্যাপারে আপনি কোনো কিছু বলবেন কিনা? না, ব্যাপারটা হচ্ছে যে এই যে 2024 সালে 5ই অগাস্টে আমরা দেখলাম যে আওয়ামী লীগের
বিভিন্ন পদ পদবীর লোকদের জীবনটা কিরকম হয়ে গেল, তাই না? তো ওটা দেখেও তো আসলে একটা লজ্জা হওয়ার কথা আমাদের, তাই না, সমাজের অন্যান্য মানুষের, যে যারা এতদিন ওই যে ক্রিকেটের প্রেসিডেন্সিয়াল গ্যালারিতে আলো করে বসে থাকতো, আওয়ামী লীগের বিভিন্ন হোমরা চোমরা লোকেরা, বা এগুলো দেখে তো আমরা শেখার কথা ছিল, কিন্তু তাও কেন শিখলাম না আমরা, কেন একই পথে গেলাম, মানে এত কাছের একটা স্মৃতি, তাই না, দেখেন, তাও কিন্তু এটা আমাদেরকে শেখাতে পারছে না। কাজেই আর কি বলবো এই ব্যাপারে। আমরা এবার যে প্রসঙ্গটা আনছি সেই প্রসঙ্গটা একটু দর্শকদের মধ্যেও এটা নিয়ে অনেক আগ্রহ রয়েছে এবং এটা একটু গুরুত্বপূর্ণ বটে। আপনাদের দুজনের কাছে একই প্রসঙ্গ, তার আগে আমরা এটা দর্শকদের কাছেও একটু জানতে চেয়েছিলাম যে এই ব্যাপারটা। তো আপনার একটু জরিপটা আগে দেখি। জরিপটা ছিল এই বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ সংসদে পাশের সুপারিশ করেছে বিশেষ কমিটি। প্রিয় দর্শক, দলটিকে নিষিদ্ধ রাখার এই সুপারিশ সমর্থন করেন কিনা? শতকরা 43% বলছেন যে সমর্থন করেন, শতকরা 57% মনে করছেন করেন না। 35,000 দর্শক ভোট দিয়েছেন। 35,000 দর্শক ভোট দিয়েছেন, 43% সমর্থন করছেন, 57% করছেন না। কামাল ভাই, সাধারণত আমরা মানে এইটাকে যদি আমরা ধরে নেই যে এটা আওয়ামী লীগের পক্ষে গেছে এই জরিপটা, আমি আমার ঠিকানা প্লাস ডয়েচে ভেলে জীবনে এই প্রথম কোনো জরিপ আওয়ামী লীগের পক্ষে যেতে দেখলাম, মানে সত্যি কথা। মানে ডয়েচে ভেলেতে আমি 2020 সালের 28 ফেব্রুয়ারি খালেদ মহিউদ্দিন জানতে চাই শুরু করেছিলাম, আর আজকে 2026-এর আজকে কত তারিখ, 7 এপ্রিল। আমার মনে পড়ে না কোনো একটি জরিপ কখনো কোনো আওয়ামী লীগের পক্ষে কখনো গিয়েছে কিনা, যেতে পারে, আমার মনে পড়ে না। আপনার একটু মতামত শুনতে চাই, আমি মাসকাত ভাইয়েরও মতামত শুনতে চাই একই বিষয়ে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। বাংলাদেশের মানুষের ব্যাপারটা হচ্ছে কি জানেন, বাংলাদেশ মানুষ না কাউকে ভালোবেসে ভোট দেয় না। বাংলাদেশের মানুষ এক দলকে অপছন্দ করে, এক দলের উপর হতাশ হয়, এক দলের উপর রাগান্বিত হয়। এই মানে আশাহীনতা, যেটা মানে আশাভঙ্গ, রাগান্বিত হওয়া, ক্ষোভ, তার মানে হিসেবে প্রতিক্রিয়া হিসেবে তারা তার বিপরীত পক্ষকে ভোট দেয়, সবসময় তাই করে। ভালোবাসা টাসা এটা উল্টাটা। এখন এখানে যেটা হয়, যেটা আপনি দেখছেন, এটা হয়তো আপনি বলবেন যে না অনলাইনে জরিপ, এটা তো মানুষ অনেক সময় আওয়ামী লীগের লোক ভিড় করেছে, তা আপনি কি অন্যদেরকে বলছেন তোমরা আইসো না? তা তো বলেন নাই। আপনি তো আওয়ামী লীগের লোককে জিয়াফত করে নিয়ে আসেন নাই। আগে তো জামাতের লোক আসতো, আগে বিএনপির লোক, তারা আসে না কেন? আসে না মানে তাদের মনে করে তাদের মানে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে, আর তাদের এগুলো করতে হবে না। এখন তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, যখন তারা সেই প্রত্যাশাটা দেখছে যে আমার এই প্রত্যাশাটা মিটছে না, অথবা মেটার কোনো নমুনা দেখতে পাচ্ছি না, তখন তারা বলে যে আগেই তো ভালো ছিল। তাহলে এইটা বলার কারণে তারা কিন্তু এই কাজগুলি করে। অথবা এমনও হতে পারে ওদেরকে একটা মানে বলার চেষ্টা করে, তোমরা কিন্তু কাজটা ভালো করছো না, তাহলে কিন্তু আমরা আগেরদেরকে আবার পছন্দ করতে শুরু করব। এই মানসিকতাটা এখানে কাজ করে। আমি মনে করি এগুলোর থেকে সরকারের উচিত, যারা নির্বাচিত হয়েছেন, বিরোধী দলে আছেন, তাদেরও উচিত যে শিক্ষা নেওয়া, জনগণ আসলে কি চায়। কিন্তু তারা সেটা করবেন না, কারণ তাদের আশেপাশে যারা আছে তারা বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন এগুলো তো সব আওয়ামী লীগের লোকজন এখানে এসে লাগছে, তারা ভোট দিচ্ছে। কিন্তু তখন আবার নেতা জিজ্ঞাসা করবেন না, তোমরা যে ব্যাখ্যাটা দিচ্ছ এই ব্যাখ্যাটা আগে কেন হলো না, এখন কেন হচ্ছে? নেতা এই কথাটা জিজ্ঞাসা করলে হয়ে যেত, হবে না। এটা এইভাবেই চলবে। তারা এই বলতে মুখস্থ বলবে এগুলো আওয়ামী লীগের বট বাহিনী আসছে, তারা ভোট দিচ্ছে অনলাইনে, বলবে, বলে একজনের মানসিক শান্তি পাবে। তো এই মানসিক শান্তি আগেও পাই। আচ্ছা কামাল ভাই, এই প্রশ্নটা আপনাকে আমি প্রতিবার করি, এইবারও একটু করি। কামাল ভাই, আপনি তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কট্টর সমালোচকদের একজন ছিলেন, যতটুকু করা গেছে আপনি তার থেকে একটু বেশিই করছেন, আমি এরকমই বলি অনেক সময় মানুষের মানে কমফোর্ট জোন থেকে বাইরে আপনি সমালোচনা করছেন। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের সমালোচনা আপনি যেসব কারণে করছেন তার কোনো একটা জিনিস আপনি যাদেরকে আওয়ামী লীগ বলেন তারা এন্ডোর্স করে, তারা মনে করে যে না এটা আসলে সমালোচিত হওয়ার মতো জায়গা, তাইলে আমরা বা আমরা আপনার কাছ থেকে এইটা কেন শুনবো যে ওই লোকদের প্রপার অধিকার, প্রপার সবকিছু, তাদেরকে কেন আমরা সেই পেটোয়া বাহিনীর অংশ হিসেবেই ভাববো না? যদি কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি এটা কি বলেন? কারো মুখে শুনছেন কোনো এই জিনিসটা আসলে ঠিক হয় নাই? কারো মুখে জীবনে? না, আমি বলি আপনাকে, আমি ওদের অনেকের মুখে শুনছি,
মানে গোপনে, অনেকের মুখে মানে শুনছি, অফ দ্য রেকর্ড আমাকে তারা পার্সোনালি ফোন করছে, অনেকে ফোন টোন করে, পার্সোনালি, রাইট, করে কেন আমার নাম্বার তো তাদের কাছে আছে। এখন তারা যদি আমাকে ফোন করে, আমি তো হ্যালো বলি, রাইট, হ্যালো বলার পর না আমিও কথা বলি, কিন্তু তারা আমার সাথেও কথা বলে, হ্যাঁ মানে আমার সাথেও কথা বলে, আচ্ছা, খুবই বলে। ভদ্রলোক করা ভালো জন। হ্যাঁ, এখন তারা বিরাট ভদ্রলোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এত ভদ্রতা আগে দেখি নাই, রাইট, যে করে। এবং তাদের মধ্যে কিন্তু আমি অনেকের কণ্ঠে শুনেছি যে আমরাও অনেক ভুল করেছি, এবং ওনারা নিজেকে বাঁচাইয়া অন্যদেরকে দায়ী করে, বলে যে নেতৃত্ব পাত্তা দিতেন না, অমুককে পাত্তা দিতেন, আবার যখন অমুক ফোন করে সে আবার তমুকের কথা বলে, এগুলি বলে। কিন্তু আবার এটাও বলে সঙ্গে সঙ্গে তাদের ভাষা আবার চেঞ্জ হয়, আবার এটাও বলে যে এই পতনটা নাকি একটা ষড়যন্ত্রের ফসল, এটাও তারা বলে এক ধরনের মানে তৃপ্তি পাওয়ার চেষ্টা করে, এগুলো তারা বলে। কিন্তু বাস্তবতা যেটা, এই আওয়ামী লীগের, আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা বাড়ছে কেন জানেন? এটা যতটা না আওয়ামী লীগের শাসন আমলের কথা মনে করে পড়ছে তা না, মানুষের একটা হিউম্যান নেচার আছে। আজকে যখন আপনার মাথা ব্যথা করে, আপনি কিন্তু আজকের মাথা ব্যথা নিয়ে কাতর হয়ে যান, কিন্তু 7 দিন আগে যে আপনি এর চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা ছিল, ওটা কিন্তু আপনি ভুলে যান। এখন কিন্তু সেই সমস্যাটাই হচ্ছে, মানুষ আজকের সমস্যা নিয়ে চিন্তা করছে, যাই দিন ভালো একটা কথা আছে না, তারা ওই লাইনে যাচ্ছে। এখন এটা হলো, এটা হইতো না, এটা কিন্তু কিছুই হইতো না। আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই, আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন, তত প্রবল ভাবে সে ফিরে আসবে। এটা হলো কি মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো হতো না যদি ডক্টর ইউনূস এবং এই আপাতত আমি তাদেরকে রাজনৈতিক ভাবে অশিক্ষিত মনে করি, এই যে এই লোকগুলো এই হামবরা ভাব নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে এরকম স্থগিত অথবা নিষিদ্ধ না করতো। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে দিতেন, আওয়ামী লীগ 10-12 আসন, যে জিনিসটা নেপালে হয়েছে, নেপালে তো তারা তো অলিকে আটকায় নাই, অলি ওপেন ছিল, ঘুরছে, ভোট চাইছে, শিক্ষা দিয়ে দিছে। এই শিক্ষাটা যদি পাবলিক দিত, তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, দেখতেন আওয়ামী লীগের কি। কিন্তু সেই জিনিসটা এরা করে নাই, এরা করছে যে আমি থামাই দিলাম, হটাই দিলাম। যত আপনি থামাবেন, তত আপনি দেখবেন যে ওরা আরো বিপুল বেগে মানুষের সিম্প্যাথি চলে আসবে। না কামাল ভাই, আমি আসলে ওই যে ফরমানের কথা দিয়ে আসতেছিলাম না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ফরমান দিয়ে কোনোদিন কোনো কিছু নিষিদ্ধও করা যায় না, কোনোদিন কোনো কিছু সিদ্ধও করা যায় না। সিদ্ধ করতে পারলে ফেরদৌস আহমেদ কুরেশির দলই এখন সবচেয়ে বড় দল থাকতো, নিষিদ্ধ করতে পারলে জামাত ইসলামী এখন নিষিদ্ধই থাকতো। এগুলি কোনোদিন হয় না, সিদ্ধ নিষিদ্ধ এগুলি কিছুতে হয় না। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বলতেছি, মানে এই দলটা কি রিয়েলাইজ করে, বা এই দলটার সমর্থকরা কি রিয়েলাইজ করে? আপনি যেমন ব্যক্তিগত আলোচনায় তারা বলে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু ভুলভ্রান্তি ছিল ওবায়দুল কাদেরের, ভুলভ্রান্তি ছিল হচ্ছে সাবের হোসেন চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল মতিয়া চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আমি জানি না আর কার চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল সালমান এফ রহমানের সবচেয়ে বেশি, আরাফাত সবচেয়ে খারাপ, শেখ হাসিনা নাকি ভালো লোক। মানে অদ্ভুত কথা, মানে ওরা এক একজন এক এক রকম খারাপ, শুধু শেখ হাসিনা এই কথা কিন্তু এখন প্রাইভেট আলোচনা, ব্যক্তিগত আলোচনাও বলে, মানে শেখ হাসিনা কোনো দোষ ছিল না। এখন এই দলটার মানে আমি ফরমানের কথা বলতেছি না, আপনি কি মনে করেন যে এই যে মানুষের সিম্পেথি তো আসলে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সময় বাদ পড়ে গেছেন, এই কারণে আবার খারাপ খেলার জন্য বাদ পড়ছেন, আবার ফিরে আসছেন, কিন্তু উনি ভালো খেলে না। আফিফ হোসেন ধ্রুব এত খারাপ খেলছে যে ওরে নিতেই হয়েছে। মানে এইটা আপনি কি বলবেন যে মানে ফরমানের কথা যদি আপনি আলাদা করেন, আওয়ামী লীগের কোনো একটা আমরা উদ্যোগ দেখবো না যে না এটা ঠিক হয় না, খালি ষড়যন্ত্রের কথাই শুনবো আমরা? আমি একটা কথা বলি, আমার এখানে আমরা ছোট করে বলি, বুঝলি আমরা শেষ দিকে চলে আসছি তো, না আমি বড় করতে চাই আজকে অনুষ্ঠানটা, তো সেই জন্য একটু বলেন। জি, তাহলে আমি ডিটেইলে বলি। জি, বিষয়টা হলো এরকম, যদি আওয়ামী লীগের রাজনীতিটাকে আপনি নিষিদ্ধ না করতেন, তাহলে কিন্তু এই দেশে আওয়ামী লীগ অন্যভাবে গড়ে উঠতো, এবং তখন এই ট্রেডিশনাল লিডাররা আর পাত্তা পাইতো না। কারণ হচ্ছে কি, আপনি মামলা করতেন, এবং সেই মামলা আপনি যদি আওয়ামী লীগের যত নেতা আছে সবার মামলা থাকতো, তারা কেউ ইলেকশন করতে পারতো না। তাহলে যত লোক আছে, যত লোক এমপি ছিল, যত লোক এমপির জন্য মনোনয়ন চেয়েছিল, আপনি সবাই বিরুদ্ধে কিন্তু মামলা করার সুযোগ, তারা অপরাধী, আসলে তাদের যার অপরাধের কারণে মামলা হইতো। এবং মামলা হলে পরে তখন কি হইতো, আওয়ামী লীগের তৃতীয় এবং চতুর্থ সারির থেকে কেউ না কেউ ইলেকশন করতো। যখন তারা ইলেকশন করতো, তখন কিন্তু একবার যখন করে ফেলতো, তখন কিন্তু এই যে তথাকথিত বিরাট মানে আপনার বিগ ফিগার, এরা কেউ আর পাত্তা পেত না। আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ হিসেবে আসতো, ওইটা কিন্তু ভালো। কিন্তু তার না করে
যখন আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন তখন কিন্তু যারা বাইরে আছে তারাই কিন্তু এখনো লিডার, তারাই কিন্তু এখন থেকে ফোনে বলে, ওইখান থেকে অনলাইনে বলে, এবং এদেরকে ইনস্ট্রাকশন দেয়, টাকা পয়সা পাঠায়। আমি আপনার এই বক্তব্যের সাথে শতভাগ একমত, এবং এটা শেখ হাসিনাও আসলে ক্ষমতা থাকতে চাইতেন, সেজন্য তিনি চেয়ারে থেকে ইলেকশন করতে চাইছেন আসলে। তবে এই বক্তব্যের সাথে মাসকাত ভাই একমত কিনা? মাসকাত ভাই, আপনার কথা শোনার জন্য, যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ না করলে তারা আসলে পরীক্ষিত হতো, জনগণ তাদেরকে বর্জন করতো, তাদের চেহারাটা বাইরে হতো, এবং কে কোনভাবে জনগণের কাছে ভোট চাইতে চাইতো সেইটাও একটু দেখতে হইতো। নিষিদ্ধের পথে গিয়ে তাদেরকে প্রতি সিম্পিতির জায়গা দেওয়া হয়েছে। এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? ইমরান খানের একটা কথা আমি একটু বলতে চাই। উনি একই মেসেজ অসংখ্যবার পাঠাচ্ছেন, আমি এটা বলি। উনি বলতেছেন, ঘটনা ঘটে শনিবার, খালেদ ভাই খবর পায় রবিবার, স্ক্রিপ্ট বানায় সোমবার, শুট করে মঙ্গলবার, টেলিকাস্ট হয় বৃহস্পতিবার। মিনওয়াইল নিউ স্টোরিজ, নিউজ প্রডিউসড অলরেডি। খালেদ অন রান টু চেস ব্যাকলগ। আমি জানি না এখন নতুন নিউজ কি চলতেছে ভাই, মানে এটা আমার ব্যর্থতা, আমি জানি না। আজকের অনুষ্ঠানটা আমরা লাইভ করতেছি, আপনি কোথা থেকে মানে জানি না আমি। মাসকাত ভাই, আপনি যদি একটু বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা নিয়ে যে হাইপোথিসিস কামাল ভাইয়ের, ওইটা আপনি ঠিক মনে করেন কিনা? আসলে ওই জুলাইয়ের 36 দিনে, বিশেষ করে শেষের ধরেন 20 দিনে যেরকম হত্যাযজ্ঞ চলেছে, তাই না? এটা তো আমাদের মানে এরকম চাক্ষুষ দেখার অভিজ্ঞতা তো নাই। আমরা ইতিহাসের এরকম এথনিক ক্লিনজিং বা গণহত্যার কথা পড়েছি, ছবি দেখেছি, অল্প কিছু ফুটেজ দেখেছি, কিন্তু এইটা আমাদের চোখের সামনে হয়েছে। সেইটা ঘটানোর পরে ওইরকম একটি রাজনৈতিক দল, মানে যেখানে এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবেও এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আপনি দেখেন, ওবায়দুল কাদের কিন্তু নির্দেশ দিচ্ছেন ছাত্রলীগকে, আবার সাদ্দাম হোসেন ছাত্রলীগের, সেও তার সহকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন ঝাঁপিয়ে পড়ার জন্য। সব মিলিয়ে আসলে রাজনৈতিক দল হিসেবে ভূমি বাস্তবতায় হত্যাযজ্ঞ চালিয়ে, এবং তাদের সমর্থকরা ফেসবুকে এই হত্যাযজ্ঞকে ক্রমাগত সমর্থন জানিয়ে যেরকম একটা নৈতিকতার জায়গায় চলে গেছে, তাদের কিছুদিন তাদের বোধহয় আর কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে থাকারই কথা, ডিসকোয়ালিফাইডই হয়েছে তারা। অন্তত আপনি দেখেন 71-এর যুদ্ধের পরে 3 বছর তো জামাত এরকম বাইরে ছিল, এবং ওই নিষিদ্ধই ছিল, এবং ওইটা আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না ঘটলে হয়তো আরো দীর্ঘ সময় তারা থাকতে পারতো। আমি জানি না, এখানে নৈতিকতার প্রশ্নটা চলে আসে যে এখানে ওই মানবতা বিরোধী অপরাধ যদি না ঘটতো, মানে এমনকি এরশাদের লেভেলেরও যদি ঘটতো এই অপরাধগুলো, তাহলে হয়তো ওইভাবে চিন্তা করা যেত যেভাবে এরশাদ নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন। এটা আমি মানে আমার উত্তরটা এভাবেই হবে। তবে আমি শুধু এই হ্যাঁ, জায়গায় একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি 72 সালে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের বা জামায়াতে ইসলামী রাজনীতি থেকে বাইরে থাকার বা দল হিসেবে বাইরে থাকার, কারণ ওই সময় গোলাম আজম মানে যিনি জামায়াতে ইসলামের প্রধান ছিলেন, তার নাগরিকত্বই ছিল না, নাগরিকত্ব নিয়ে কথা ছিল। তিনিও আসলে মানে তার জীবনে যা দেখেছি বইয়ে আমি পড়লাম, তিনি বলছেন যে তিনি হজ করার নাম করে আসলে ম্যানচেস্টারে চলে গেলেন, সেটা উনি ওই সময় বলতেছেন, এবং আলাদা পরিস্থিতি। তারপরও আমি বলি যে এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? একটা কম্পিটেন্ট কোর্ট, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, মাসকাত হাসান নাকি মাসুদ কামাল? মানে কে নিবেন আর কি এই সিদ্ধান্তটা যে আওয়ামী লীগ 3 বছর, 5 বছর, 9 বছর, 29 বছর এটার বাইরে থাকবেন? এটা কে, বা কে আমাদেরকে এটা পরিষ্কার করে বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে, সেখানেই তো তথ্য উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তটা আসার কথা। পরে এটা এক্সিকিউটিভ বডি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এরকম কোনো সিদ্ধান্ত দিয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবজারভেশন তো আছে, এখন ওরা সিদ্ধান্ত দেয়নি। এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে। মানে কিন্তু আমি এইটার মধ্যে মাসকাত ভাই, আপনি জানেন মানে আমরা এতদিন ধরে এটা নিয়ে কথা বলে আসতেছি, আপনি দেখেন আমরা কিন্তু একটা খুব স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আলাপ করছি না খালেদ। আমরা একটা মানবতা বিরোধী অপরাধ ঘটে যাওয়ার পরে, একটা অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে, তার পরের বাস্তবতায় পরবর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি। আমরা খুব স্বাভাবিক কোন পরিস্থিতির
নিয়ে কিন্তু আলাপ করছি না, বা স্বাভাবিক একটি রাজনৈতিক দল নিয়ে আলাপ করছি। আমি আপনাকে মাসুদ ভাই এইটার প্রতি দৃষ্টি দিতে চাইতেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 8 আগস্ট এসে ক্ষমতা নেন, এটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না। উনি তারপরে বিদেশ যাইতেন তো অনেক, তো বিদেশ গিয়ে অনেক জায়গায়, আমার যদ্দূর মনে পড়ে, এটা কোথায় কারে ইন্টারভিউ দিতে গিয়ে আমার মনে নাই, কিন্তু উনি কিন্তু বলছেন যে তার সরকার কোনো জায়গায় মানে কোনো একটি রাজনৈতিক দলকে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে তার সরকার আসলে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, নিষিদ্ধের পক্ষে যে না, তিনি এটি নিষিদ্ধ না করে এটা বুঝাইতেছিলেন। 2025-এর মে মাসে যমুনা ঘেরাও করে এনসিপি, বিএনপি, জামাত ইসলাম, আমি বিএনপিকে নাম জানি না, বিএনপি পরে এটা মানে অংশগ্রহণ না করলেও এটা বিরোধিতা করেন, এনসিপি আর জামাত ইসলামীকে ওনাকে চাপ দিয়া এইটা আবার উনি করলেন। তাহলে আমি এটা কেমনি বুঝবো যে সিদ্ধান্তটা কে নিছে? মানে উনি কি অনিরাপদ নিজেরা বোধ করতেছিলেন সেই জন্য করলেন সিদ্ধান্তটা? মানে কেন, কি জন্য নিলেন? যারা জুলাই অভ্যুত্থান সংগঠনের নেতৃত্ব দিয়েছে ওরা ওখানে শুধু আপনি যে বলছেন যে জামাত এনসিপি তা নয়, ওখানে বিএনপির মানে সব দলেরই তরুণ কর্মীরা যারা কিনা জুলাইয়ের সম্মুখ সমরে ছিলেন, তারা গিয়ে এই দাবি জানিয়েছে। যেহেতু তাদের সতীর্থরা নিহত হয়েছে, তাদের বন্ধুরা এখানে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, সেই কারণে তাদের পক্ষ থেকে ওই দাবিটা এসেছে যে এই দলটির নৈতিকতা আছে কিনা যে এই পরিস্থিতিতে রাজনীতি চালিয়ে যাবে। ওকে, দাবির প্রেক্ষিতে দাবি মানান নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার বন্ধুরা শহীদ হয়েছে, আমার পাশের লোক গুলি খাইছে, সেই জন্য আমি এটা দাবি জানাই। কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হিসেবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন সেটা পরিষ্কার ছিল, সেটা আইনানুগ ছিল, সেটার ক্ষেত্রে উনি পরে দিয়ে গিয়ে আবার সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাইছেন বা এটার মধ্যে একটা মামলা করছেন, এরকম কোনো কিছু আপনি দেখছেন বা এখন পর্যন্ত দেখেন? মানে কেন এই মানে এই পজিশনটা কেন? আপনি আরো একটা ব্যাপার দেখেন যে এটা কিন্তু অনেক সময় পরে এসে করা হলো, মাঝের সময়টাতে আপনি যে কথাটা নিজেই কামাল ভাইকে একটু আগে জিজ্ঞেস করলেন যে বিন্দুমাত্র অনুতাপ কি কোথাও দেখা গেছে? তা কিন্তু দেখা যায়নি। মানুষ তো একটা ভুল করে ভুল স্বীকার করে, অনেক সময় কিন্তু একটা গুডউইল জেস্চার থাকলে তখন জনমত সেইভাবে প্রভাবিত হয় যে হ্যাঁ, মানুষটা এরকম একটা অপরাধ করেছিল, এরকম একটা ভুল করেছিল, এখন তারা অনুতপ্ত। তখন কিন্তু ওইভাবে পাবলিক সেন্টিমেন্টটা কাজ করতো না। আপনার কিন্তু পাবলিক সাইকি কিন্তু জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেটেই কিন্তু ও ইউনূস সরকার, সেই ম্যান্ডেটেই ইলেকশন, সেই ইলেকশনেই আজকের বিএনপি সরকার, এই পুরো ঘটনাবলী কিন্তু একটা ডোমিনো এফেক্ট। রিমোর্স নিয়ে একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে একটু বলি, আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন বা আওয়ামী লীগের যারা সমর্থন করেন তাদের রিমোর্স দেখানোর কোনো সুযোগই ছিল না। দূরবর্তীভাবে আওয়ামী লীগের সাথে কোনো যোগসূত্র থাকলেও ঘর জ্বালায় দেওয়া হয়েছে, দোকান জ্বালায় দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বিদেশে পালায় যেতে হয়েছে। এখন আপনি রিমোর্সটা কার কাছে দেখাবেন? মানে আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে এই আওয়ামী লীগ যারা সমর্থন করে বলে আমরা যাদেরকে বলতেছি তাদের প্রতি আপনার মানে বিন্দুমাত্র ন্যায় বিচার করার মানসিকতা আমাদের ছিল? কি কারণে ছিল না সেটা অন্য কথা। আমরা জুতার মালা দিতেছি, আমরা শিক্ষকদেরকে চড়ায়া থাপড়ায়া এখান থেকে বাইর করে দিতেছি, আমরা বলতেছি এইটাই আমরা করব, এবং আমরা জিজ্ঞেস করতেছি ভাই এটা করে কি তোমরা ঠিক করতেছো? এখন আমরাও দোষর ট্যাগ খাচ্ছি। আমার স্যার আমাকে বলতেছে আপনার কথা ফেসিস্টদের পক্ষে চলে যাচ্ছে, আলী রিয়াজ প্রফেসর। তো এইটা ওরা কেমনে রিমোর্স দেখাবে মাসকাত ভাই, আপনি আমাকে একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যে এই আওয়ামী লীগ তার কৃতকর্ম যখন তারা যে কাজগুলো করছিল ওই সময় কিন্তু বারবার ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করছেন যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই আমাদের পিঠে চামড়া থাকবে না, আমাদের 1 লাখ মানুষ মারা যাবে। অতদূর পর্যন্ত ঘটনাটা যায়নি। হ্যাঁ, আপনি কিন্তু অন্তত এইটা আমাদের দেশের জনগণকে আপনার দিতে হবে যে তারা অতদূর যায়নি। আরো একটা ঘটনা আপনি আপনি আরো একটা ঘটনা যেটা উল্লেখ করলেন না, সেটা হচ্ছে যে ঢাকা শহরে বা ফেসবুকে আপনি যেরকম সম্পর্ক দেখেন, গ্রামে কিন্তু সম্পর্কগুলো ঠিক ওই রকম। বাংলাদেশের 64টা জেলায় স্কুল কলেজ থেকে টিচারদের থাপড়ায় বাইর করানো হয়েছে। এমন কোন জেলা নাই যেখানকার কলেজের শিক্ষকরা যদি দলীয় কর্মীর মতো আচরণ করে থাকে, টিচার যদি জুলাই মাসে এই হত্যাযজ্ঞকে সমর্থন করে থাকে এবং সে টিচার যদি ওইখানে ধরেন একজন ফ্যাসিস্টের মতো আচরণ করে থাকে, তাহলে শিক্ষক হিসেবে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়। আমি যাই হোক, আমি ওটার এত ডিটেলে যাচ্ছি না, কিন্তু আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাই যে এই বিএনপির লোকেরাই কিন্তু বা এই জামাতের লোকেরাই কিন্তু আওয়ামী লীগের অনেককে শেল্টার দিয়েছে,
ধীরে ধীরে দেখবেন যে গ্রামগুলোতে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশন হয়ে গেছে, 2 বছরে আরো হবে। আপনি যে আশঙ্কাটা করছেন সেটা আসলে বড়দের মধ্যে, হ্যাঁ, বিগ শটদের মধ্যে। সেই জায়গাটা রিজলভ করতেই বেশি প্রবলেম হয়। গ্রামের মানুষকে নিয়ে বেশি চিন্তা করেন না, ঢাকা থেকে বেরোলেই কিন্তু বাংলাদেশটা মোটামুটি আমি কিন্তু শান্তিপূর্ণ আমি কিন্তু মাসকাত ভাই আরেকটা চেহারা দেখি, শুধু বলার জন্য বলে রাখি। আমাদের সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ থাইল্যান্ড কেমনে গেলেন, দুইজনের চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে মানে কি, তাদের বিরুদ্ধে হচ্ছে মানে ডিভিশনাল ইনকোয়ারি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি হয়েছে। উনি আবার পরে ফিরাও আসছেন, দেশেও আসছেন, দেখা গেছে উনি সবাইরে বইলেও গেছেন, যাইয়াও গেছেন। জাহাঙ্গীর সাহেব বলে একজন লোক ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে উনি তখন বলছিলেন আমি আজকের মধ্যে বাইর করবো, কিভাবে উনি চলে গেলেন আমাদের সবার চোখে ধুলা দিয়া। আমি 100% নিশ্চিত যে যেহেতু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রটোকল পান, তার কাছে কাগজটা দিয়ে তিনি সাইন করে তিনি ইউনিভার্সিটি দেখায় তিনি নিয়ে গেছেন। আমরা এইসব নাটকবাজের মধ্যে ছিলাম। তারপরও আমি একটু কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই, আমাদের এই প্রসঙ্গটা আর আরেকটা প্রসঙ্গ আছে, আর দুইটা মাত্র প্রসঙ্গ আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, আর হচ্ছে ইন্টারন্যাশনাল প্রসঙ্গটা আমরা শেষ করব। এই যে সংবিধান সংস্কার, সংসদের সংস্কার, এইগুলি নিয়ে আমরা যখন ব্যস্ত আছি তখন হামে শিশু মৃত্যু করতেছে। অনেকে বলতেছে যে ইউনূস সাহেবের যে খুবই যোগ্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর নূরজাহান, আমরা খুবই খুশি হয়েছিলাম তার স্বাস্থ্যমন্ত্রীর পদে তার নিয়োগে। তার মানে কি বলবো, তার মানে তার অনেকে বলতেছেন আর কি যে তিনি একটা ভালো কাজ করতে গিয়ে হামের টিকার কিছু সমস্যা হয়েছে, যেটা উনি ভালো করতে গিয়ে। এইসব ব্যাপারে আসলে কি বলতে আপনারা চান, এবং সরকার আর কতদিন ইউনূস সরকারের উপরে দায় দিবে? মানে আমরা ইউনূস সরকারকে 18 মাস দায় দিতে দেখছি হচ্ছে আওয়ামী লীগ সরকারে, আর বিএনপি জামাত এনসিপি আমাকে ঝামেলা করে, আমি এখন অভিমান করে চলে যাব, এখন নাহিদ আইসা আবার বুঝাইলে টুজাইলে আবার উনি থাকেন। এইটা আর কতদিন চলবে আর কি? আর না, হামের যে ব্যাপারটা না, এটা আমি বলি আপনাকে। জি, হামের ব্যাপারটার জন্য কিন্তু দায় দেওয়ার ব্যাপার না, হামের ব্যাপারটার জন্য দায়ী একদম ইউনূস সরকারই দায়ী। ওনারা এই টিকাগুলি দেননি এবং দিতেও চাননি, ওনারা এটা গুরুত্বও বুঝেননি। এই ভদ্র মহিলা আপনি বলেন না ডক্টর নূরজাহান, ডক্টর না ভাই, সে খালি নূরজাহান বেগম। ও ডাক্তার, ও সরি উনি ডাক্তার না, আমি খালি ভুলা যায়, না উনি ডাক্তার না, সরি, উনি খালি নূরজাহান। নূরজাহান তো বুঝেন দুনিয়ার মানে জাহানের দুনিয়ার আলো, হ্যাঁ, এত নূর, এই নূর দিয়ে উনি যা করছেন সব সারখার করে দিয়েছেন আর কি। দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো কি, আমাদের এখানে শিশুদের ব্যাপারে সেন্সিটিভ হওয়া উচিত সবারই। এই যে আমাদের আমরা হাসিনার আমলে যে মারামারিটা হলো, শেষে যে আপনার যে অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বলেন আপনি, এই গণ আন্দোলনটা কিন্তু এতটা তীব্র হতো না যদি ওই সময় কয়েকটা শিশু মারা না যেত, এবং শিশুগুলো নিরীহ, মানে একটা শিশু ভাই এটা সে তো মানে অসীম সম্ভাবনাময় একটা মানে মানুষ, তাই না? আমি কিন্তু জানি, আপনি তো জানেন মাসুদকে বলে দেওয়ার ক্ষমতা আর কি আছে। আমি তো শেষ মুহূর্তে চলে আসছি জীবনের শেষ প্রান্তে, আপনিও মোটামুটি একটা জায়গায় আসছেন, ডক্টর ইউনূস তো এই এক পা দিয়ে দিচ্ছেন। এই সমস্ত লোকের চেয়ে কিন্তু একটা শিশু ইম্পর্টেন্ট অবশ্যই। এবং আমার কথা হলো কি, সেই জুলাই আন্দোলনে যদি আপনার 7-8 জন শিশুর হত্যা নিয়ে, মৃত্যু নিয়ে আমরা এত হইচই করতে পারি, এখন 113 জন শিশু মারা গেল ভাই একটা নিছক একটা সরকারি অবহেলার কারণে, তো তার বিচার হবে না? কে দায়ী? নূরজাহান বেগম দায়ী নাকি মানে পারভিন বেগম দায়ী, না কে দায়ী? এটা আমি জানার কোনো আগ্রহ নাই। এটা দায়ী কে সেটা খুঁজে বের করেন। আমি বললাম একজনের কথা, আপনি আবার নূরজাহান বেগমের প্রতি একদম দুর্বলতা অনুভব করতে পারেন, আপনি বলবেন আরেকজনের কথা। এই বলাবলির দরকার নেই তো। এই মুহূর্তে আমি মনে করি দ্রুত একটা ইনকোয়ারি কমিটি হওয়া উচিত, হয়ে অথবা এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে হত্যা মামলা হওয়া উচিত। যদি ওই শিশু মৃত্যুর কারণে, যদি অথবা একটা মানুষের মৃত্যুর কারণে যদি শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে এই শিশুগুলির মৃত্যুর কারণে কেন নূরজাহান বেগম অথবা ওনার একদম মানে কৈশোর থেকে সুপরিচিত ডক্টর ইউনূস, কেন লামিয়া সাহেব, লামিয়া মোর্শেদ, এদের সবার নামে কেন মামলা হবে না? এই জিনিসটা আপনি আমার বুঝান তো ভাই। আমার মনে হয় যে এটা আপনি বুঝান, সবাইকে মামলার আওতায় আনতে হবে, এবং হত্যা মামলার যে বিচার, সেই বিচারটা এদের বিরুদ্ধে করতে হবে। আমি একটা কথা বলে শেষ করি, হাম যে রোগটা হচ্ছে, হাম কিন্তু একটা কিউরেবল ডিজিজ, এটা কিন্তু অত জটিল রোগ না, এটা কিন্তু ম্যানেজমেন্ট, বড় কোনো ওষুধও লাগে না, এটা সিম্পল একটা ম্যানেজমেন্টের ব্যাপার। তো আমি মনে করি যে যদি হাম হয়েছে ওই কারণে, হামে যে মারা গেছে, এটা কিন্তু আবার এই সরকারের দায় নিতে হবে। এটাকে হামে মারা যাবে কেন?
হামে তো লোক মারা যাওয়ার কথা না, হামটাকে ম্যানেজ করতে পারলেই হয়। এখন আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলবো, স্বাস্থ্যমন্ত্রী একজনকে নিয়োগ করছে আল্লাহ রহমতে, উনি আরেক প্রতিভা। উনি বলে কি যে এখন আর রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তার রুগীর পিছনে দৌড়াবে। মানে ডাক্তার রুগীর রেশিওটা এই লোক জানে না, জানতো তাহলে ভাবতো ডাক্তারের কেমনে করে দৌড়াবে, ডাক্তারের রোগীর পিছনে। হ্যাঁ রাইট, কেমনে দৌড়াবে রে ভাই? তো উনাকে বলি ভাই ওই কথা বলছেন, যা বলছেন বলছেন, না বুঝা বলছেন, আবেগে উত্তেজনায় বলে ফেলাইছেন। এখন আপনি একটু সিরিয়াসলি বলেন যে এই ডাক্তারগুলো যেন এই হামে আক্রান্ত শিশুদের পিছনে দৌড়ায়। সরকারি হাসপাতালে আপনারা দেশের কতটুকু সেবা দিচ্ছেন ডাক্তাররা এটা তো আমরা জানি, এখানে একটু দৌড়ান। হামের জন্য প্রত্যেকটা জেলায় একটা ডেডিকেটেড আপনি একটা ওয়ার্ড করেন এবং এদের সর্বোচ্চ ম্যানেজমেন্টটা করেন আপনারা, তাহলে যেন আর যেন রোগী না মরে, এটা করেন। একজন দর্শক উনি বলছেন যে সরকারি অলরেডি টিকা দেওয়া শুরু করেছে, ফাও বকা বন্ধ করেন মহিউদ্দিন। মানে সরকার অলরেডি টিকা দেওয়া শুরু করেছে। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে 113 জন শিশু যে মারা যাবে, হামের টিকা যে প্রপারলি কেনা হয় নাই, এইটা কিন্তু এই যে আজকে টিকা দিলাম না কালকে লোকে মরে গেছে, আজকে টিকা দিতে শুরু করছে আর লোকে মরবে না, ব্যাপারটা এরকম না। দয়া করে আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আর ফাও বকা টকা এগুলির কথা বলেন, আমি ফাও বকার কথা কি বলবো, আমি বলছিলাম যে এই যে লামিয়া মোর্শেদের কথা বললেন, নুরজান বেগমের কথা বললেন, তাদের অনেকে এই যে মাসকত ভাইয়ের সরকার এবং মাসকত ভাইয়ের প্রিয় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সেন্টারে আবার ফিরে গেছেন। কেউ কেউ আমাকে, আমি বলছিলাম যে পৃথিবীতে আমি শুই নাই জীবিত লোকের নামে কোনো সেন্টার হয়। কেউ কেউ আমাকে অনেক জ্ঞান দিতে ঝাঁপাই পড়ছেন যে আমি কোনো পড়ালেখাই জানি না, মূর্খ হ্যান ত্যান। জীবিত লোকের নামে সেন্টার বলতে গিয়ে উনারা উদাহরণ দিয়েছেন আবার ফাউন্ডেশনের। কি মুসিবতের কথা। এখন সেন্টার হচ্ছে যারা মানে দেখ, সেন্টার আর ফাউন্ডেশনের পার্থক্য এখন আমি বুঝতে চাই না ভাই। আপনারা যে চ্যাট জিপিটি থেকে নামগুলি নিয়েছেন ওই চ্যাট জিপিটি থেকে আবার একটু দেখে নিন সেন্টার কাকে বলে, ফাউন্ডেশন কাকে বলে। একটা সেন্টারে উদাহরণ দিছে, সেইটা আবার কি জানেন, দালাই লামা সেন্টার। এখন দালাই লামা যে কোনো নাম না, এটা যে একটা উপাধি। 300 বছর ধরে 450 দালাই লামা আছে এইটা। হাওয়েভার আমি একটু আপনার কাছে জানতে চাই মাসকত ভাই, এই হামের এই টিকা এইটা নিয়ে সরকার আর কতদিন গত সরকারের দায় দিবে এবং সেটা আসলে ওই সরকারের দায়টা আপনি আসলে কিভাবে দেখেন? এরপর আমরা যে ইন্টারন্যাশনাল প্রসঙ্গটার মধ্যে একটু আমরা যাব। আপনি এই যে মার্চ এবং এপ্রিল মাসে আমেরিকায় যদি একটু গুগল করলেই পাবেন, ওখানে মিজলসের 1000 মতো শিশু এসেছিল হাসপাতালে আক্রান্ত হয়ে, এবং সেখানকার স্বাস্থ্য বিভাগ, সেখানকার হাসপাতালগুলো যথাযথ যত্ন নেয়, সেখানে প্রাণহানির ঘটনা সেরকম উল্লেখযোগ্য নয়। কাজেই ধরুন আমাদের যে দুর্বলতাটা হয়েছে সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো অসুস্থ হওয়ার পর যখন হাসপাতালে এসেছে তখন তাদেরকে আমরা যথাযথ ট্রিটমেন্ট দিতে পারিনি, এবং আমাদের সবসময় বর্তমানের ব্যর্থতাকে আমরা ধামাচাপা দিতে অতীতের ব্যর্থতাকে নিয়ে আসার চেষ্টা করি। এই পিলো পাসিং গেম যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই ধরনের সংকট আমার মনে হয় যে পাহাড় সমান হতে থাকবে। মাসুদ কামাল ভাই, আমাদের শেষ প্রসঙ্গ, আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণ। প্রতি আক্রমণের ক্ষেত্রে ইরানও আসলে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও তারা আমেরিকার যেখানে আমেরিকা বা ইসরায়েলের যেখানে ঘাঁটি আছে সেখানে তারা মারতে চেষ্টা করছে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিয়ে রেখেছেন, তিনি সিভিলাইজেশন বা সভ্যতাই শেষ করে দিবেন আজকের মধ্যে যদি তার এটা না হয়। বাংলাদেশের আমি এক মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে না, আমি বাংলাদেশের সবার মধ্যে এক ধরনের সাংঘাতিক ঐক্য দেখতে পাই। যেমন এই ইরানে হামলার ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিবাদটা জানাবো, যুদ্ধের বিরুদ্ধে কিভাবে অবস্থান নিব, সেই ক্ষেত্রে বিএনপির অবস্থান এবং জামাত ইসলামের অবস্থান সম্পূর্ণ একরকম। একরকমটা কিরকম, হামলাটা বোধহয় একটু খারাপ হয়েছে, ইসরায়েল বোধহয় অল্প একটু খারাপ, আর যুক্তরাষ্ট্র কে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, এই হচ্ছে বিবৃতি সত্যি সত্যি। এবং সেটা সরকারের বিবৃতিও তাই, জামাত ইসলামের বিবৃতিও তাই। আপনাদের কথা একটু আমরা শুনতে চাই, যে মানে আমাদের কি এর চেয়ে বেটার করার সুযোগ ছিল নাকি এইটাই দ্য বেস্ট উই কুড ডু? আর ইরানের জন্য আমরা এত কি বা করবো? ইরান একটু শিয়া, অত ভালো মুসলমানও তো না। সৌদি আরব তো ইরানকে আরো আক্রমণ করতে বলছে, বাহরাইনকে জাতিসংঘ অভিযোগ করে দিয়ে আসছে, কুয়েত কাতারও তাই অনেকটা। ওই যে বললেন না বাহরাইন, কামাল ভাই বলে আপনি শেষ করেন। জি জি কামাল ভাই। এই যে বলেন না বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ ওরকম একটা দেশ। দেশ তো নিজে কিছু করে না, দেশের শাসকরা করেন। আমাদের শাসকরা
ওই কুয়েতের কাতারের আমির যে শেখ যারা আছে ওদের মতোই একটা কিছু। মানে একটা কথা হলো কি, আমি কিছুই করতে পারবো না, আমার এই বিবৃতি দিলে যে ইরান যুদ্ধে বিজয়ী হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। ইরান ইসলামী দেশ এটাই যে মূল বিষয় তাও কিন্তু না, বাট একটা লজিক তো আছে, একটা লজিক তো আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের উপর অন্যায় হচ্ছে, এটা যে অন্যায় হয়েছে, অন্যায় হচ্ছে, এই কথাটা বলার মতো মেরুদণ্ড আমাদের শাসকদের নাই। আমাদের যারা সরকার আছে তাদের এই মেরুদণ্ডটা, আমি আপনি কি বললাম কিছু যায় আসে না, কিন্তু আমার আপনার সরকার কি বললো সেটা যায় আসে। তো আমি গরিব হতে পারি, কিন্তু আমার কি আত্মসম্মান বোধটা থাকবে না? আমি কি সত্য কথাটা উচ্চারণ করার দেখেন, আমি আপনি আপনি আমাকে একটু আগে বললেন যে আমি আওয়ামী লীগ আমলে অনেক সমালোচনা করেছি, আমি কি সমালোচনা করে আওয়ামী লীগ সরকারকে নামাইতে পারবো? পারছি? পাই বলছি কেন? আমি না বললে সুবিধা পেতাম রে ভাই, আমি ইউনূস আমলে না বললে সুবিধা পেতাম। আমি আওয়ামী লীগ আমলে ইউনূসের পক্ষে কথা বলছি, ইউনূস তার নিজের ফেসবুক পেজে আমার ভিডিও শেয়ার করেছেন, ইউনূস তার লোকদের আমাকে অনেক সময় মানে, তো আমি তার বললে তো ওনার কাছে আমি সুবিধা নিতে পারতাম, সুবিধার অফারও আসছে আমার কাছে, আমি নিয়ে নেই কেন? যে আমাকে যখন কেউ বলবে যে এই কাজগুলি এই লোকগুলি করছে, আপনি কিছুই বলছেন না, আপনি তাকে সমর্থন করছেন, আমি কি বলবো ভাই? একটা আত্মসম্মান জ্ঞান তোমার থাকা উচিত, যে জিনিসটা আমি আগেও বললাম যে সবাই তো সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে লজ্জা পাবো না, লজ্জা পাবো না, টাকা পাবো। এখন সেই সিদ্ধান্ত আমার সরকারও নিবে, এটাকে আমি চাই? চাই না তো। ওই যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আসছে, কি করে আসছে না করে আসছে জানি না তো, কি অসহায় নাগরিক আমরা এখনো জানি না তারা কি করতে চায়, কিভাবে তার পদসেবা করবে। এদের মধ্যে এই আচরণ যে আমি যে পাটাকে চাটলাম, তো আমি তো মনে হয় যে করে আঙ্গুলটাকে মধ্যে জিব্বা লাগাই নেই, তাহলে কি একটু কম হয়ে গেল? এই যে মানসিকতাটা, যতক্ষণ পর্যন্ত এই মানসিকতা থাকবে, আমাদের দেশগুলো এই যে বাহরাইনের মতো, ওমানের মতো, ইউএইর মতো, কাতারের মতো, কুয়েতের মতো আমরাও এই কাজগুলি করতে থাকবো। তাদের একটা স্বার্থ আছে, তাদের এখানে মনে করেন রাজতন্ত্র কায়েম করে বসে আছে, ওটাকে টিকায় রাখার জন্য তাদের আমেরিকার হেল্প দরকার। কারণ আমাদেরও কি ওই ধরনের কোনো স্বার্থ আছে? আমরাও কি তাই করতে চাই? আমি তো মনে করি তাই করতে চাওয়া উচিত। আমরা তো একটা গণতান্ত্রিক সরকারকে বসিয়েছি, আমি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে অবশ্যই মেরুদণ্ড সোজা করে, শির দ্বারা সোজা করে ন্যায় নীতির কথা তারা বলবে, উচ্চারণ করবে, এটুকু তো আশাই করতে পারি, তাই না? সবাই ভয় যেন কেঁচো হয়ে গেছে, কি বলবেন, বলার কিছু নাই। কামাল ভাই, আপনার সম্পর্কে রফিকুল আরমান, মানে আমি সাধারণত দর্শকরা গেস্টদের সম্বন্ধে কোনো কিছু বললে কোনো মানে বলি না, তবু আপনার চোখে যেহেতু পড়বে সেই জন্য আমিও একটু বলে দিই। রফিকুল আরমান সাহেব উনি বলছেন খালেদ মাসুদ কামাল যত যাই করেন আপনি আওয়ামী লীগের লোক। উনি এইটার আবার একটু মানে সাপ্লিমেন্ট দিচ্ছেন, আমি 2012 থেকে আপনাকে ফলো করছি, আপনি মূলত আওয়ামী লীগের লোক। হাওয়েভার আমি একটু মাসকাত ভাই আপনাকে আমার মূলটা যেন খুঁজে পেয়েছেন, এই জন্য ওনাকে আমার অনেক ধন্যবাদ, উনি নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন। এই প্রসঙ্গে আমার একটুখানি বলার আছে যে মাসুদ কামাল ভাইকে আমি যতদিন ধরে চিনি, ওনাকে আমার সেই ডায়োজিনিসের মতন মনে হয়, যে সবসময় আলেকজান্ডারকে বলেছে আপনি একটু সরে দাঁড়ালে আমার গায়ে রোদটা লাগবে। তো এই জন্যই আজকে উনি আমাদের এখানে কিন্তু তারেক রহমানের উপদেষ্টা হিসেবে যোগ না দিয়ে একজন সিনিয়র প্রাজ্ঞ সাংবাদিক হিসেবে যোগ দিয়েছেন। যাই হোক, এখন ইরানের উপরে চাপিয়ে দেয়া যুদ্ধ বলা উচিত আমাদের, কেননা এই যুদ্ধ তো ইরান করতে যায়নি, এই ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল, এবং এই ইসরায়েল দীর্ঘদিন ধরে কিন্তু আমেরিকাকে চাপ দিয়ে আসছিল যে ইরানের উপরে হামলা চালানোর জন্য। কিন্তু ইরানের যে ডেমোক্র্যাট সরকাররা বিশেষ করেছিলেন, তারা বলেছে যে না, আমরা স্যাংশন পর্যন্ত যেতে পারি কিন্তু হামলা চালাতে পারবো না। সবশেষে ট্রাম্পকে নেতানিয়াহু রাজি করাতে পেরেছেন। সুতরাং এই দুজন মিলে ইরানকে প্রস্তর যুগে পৌঁছে দিতে চান, কেননা আমেরিকা বা ইসরায়েলের যে ধরেন ঐতিহ্য বা সভ্যতার ইতিহাস, তার চেয়ে ইরানের সভ্যতার ইতিহাস অনেক পুরনো। তো সভ্যতার ইতিহাস যাদের পুরনো, তাদেরকে প্রস্তর যুগের লোকেরা তো প্রস্তর যুগে পৌঁছে মোটামুটি একটা সমতা আনতে চেষ্টা করবে, সেরকমটাই মনে হয়েছে আর কি। তো এখন ধরুন এইখানে রিয়াক্ট করার ক্ষেত্রে যে আরব বিশ্বের যে 7টি দেশের ব্যর্থতা আমরা লক্ষ্য করলাম, এবং তারা এটা আমাদের মনে হয় যেন অনেকটা উন্মোচনের সময়, যে এই যুদ্ধের সময়টাতে আমরা বুঝতে পারলাম যে আসলে আরব বিশ্বে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে, তারা আসলে ওই
আমেরিকার উপরে হেলান দিয়ে বসে আছে, আমেরিকা হাতের পুতুল তারা, এবং আমেরিকাই কলকাঠি নাড়ে তাদের রেজিম গুলোকে টিকিয়ে রাখার জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্যালেস্টাইনের সুন্নি মুসলমানের গণহত্যার বিরুদ্ধে ইরান যেভাবে শিয়া মুসলমান হয়ে প্রতিবাদ জানিয়েছে, সুন্নি বিশ্বে আমরা সেরকম প্রতিবাদ দেখিনি। সুতরাং ওই যে শিয়া সুন্নি নিয়ে যে আলাপটা, ওইটা আমাদের সামনে খুব পরিষ্কার হয়ে গেল। এবং আমি এখন খুব স্পষ্টতই ইরানের শিয়াদেরকে শ্রদ্ধার চোখে দেখি। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতাটা কিন্তু আপনাকে একটু আমাদের অর্থনৈতিক অবস্থা দিয়েও দেখতে হবে, যে আমাদের ওই 7টা দেশ, যেই দেশগুলো মোটামুটি আমেরিকার তালুকে বসবাস করে, সেইখানে আমাদের দেশের অনেক কর্মী আছে, হ্যাঁ, এবং তাদের রেমিটেন্সের উপরেই কিন্তু আমাদের অর্থনীতি বেশিরভাগটা নির্ভর করে। এইসব কারণে আর কি যেটা হয়েছে, যে এটা ওই দেশগুলোকে খুশি রাখা, আমেরিকাকে খুশি রাখা, এই ব্যালেন্স করার একটা চেষ্টা করার কারণে আপনি এর মধ্যে কোনো মেরুদণ্ড খুঁজে পাননি। তো এরকম দারিদ্র্যের কারণে আমার ধারণা আমাদের মেরুদণ্ড খুব শিথিল। আচ্ছা, বলেছিলাম যে শেষ প্রশ্ন কামাল ভাই, মাসকাত ভাই, আপনাদের যদি 5 মিনিট সময় থাকে কামাল ভাই, তাহলে আমি আরেকটা বিষয়ের একটু অবতারণা করতে চাই, এটা শেষের পরের শেষ আর কি, অবশিষ্ট। আচ্ছা, তো মাসুদ কামাল ভাইয়ের যেহেতু একটা পড়ে ফেলছি, একটু মাসকাত ভাইয়েরও একটু পড়ি। মাসকাত ভাই ইচ্ছা করলে উত্তর দিতে পারেন, ইচ্ছা করলে না উত্তর দিতে পারেন। আমাদের দর্শকদের যেহেতু আমরা আহ্বান জানাই SMS করার জন্য, তো আমি উনারা যে মেসেজ পাঠিয়েছেন, সেই উনার নাম হচ্ছে মুগ্ধ স্নিগ্ধমস। আচ্ছা, গ্রামে গঞ্জে কি গুলি খায়া মানুষ মারা গেছিল যে শিক্ষকরা সেই গুলি সমর্থন করেছেন? মাসকাত সাহেব কি বলেন সেই সব, মানে গ্রামে যেসব শিক্ষকদের বা মফস্বলে তাদের সম্পর্কে বলা হয়েছে? আপনি ইচ্ছা করলে 30 সেকেন্ড বলতে পারেন, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই শেষ। মানে একজন শিক্ষকের যে ভূমিকা থাকা উচিত তা হচ্ছে খুব রাজনীতি নিরপেক্ষ ভূমিকা। এই মানুষটা রাজনীতি সচেতন হবেন, কিন্তু এই মানুষটার কোনো দলীয় পরিচয়ে থাকা যাবে না। এভাবে আমরা আমাদের শিক্ষকদেরকে দেখে এসেছি, এবং এইরকম শিক্ষকরা সব ছাত্রের একটা ভালোবাসা পান, কারণ তার কাছে সবাই মূল্যবোধ ও নৈতিকতা শিখতে যায়। তো সুতরাং একজন শিক্ষক যখন একজন দলীয় নেতার মতো আচরণ করবেন এবং সেইভাবে 17 বছর বা 5 বছর বা 10 বছর ভূমিকা রাখবেন, তখন তার প্রতি শ্রদ্ধা অবশিষ্ট থাকা খুব কঠিন। আপনি ঠিকই বলেছেন, কিন্তু পাশাপাশি আমরা যে মবগুলি করা হয়েছিল সেগুলিও হয়তো অনেক কাঙ্ক্ষিত নয়, এটাও অনেকে হয়তো বলতে থাকবেন। মাসুদ কামাল ভাই, আমাদের শেষ প্রসঙ্গ, আমি জানি না কে শুরু করবেন। মানে আমি দম বন্ধ করে আসলে গণমাধ্যমকে দেখি একটা দেশের, মানে এখন একটা দেশের বলতে বাংলাদেশের, কিন্তু সেইখানে আমি যেটা দেখি যে কিছু তো আসেই সরকার থেকে চাপায় দেওয়া বিভিন্ন রকম হুমকি ধামকি বিজ্ঞাপন, সেই তো আসে, কিন্তু কিছু বিষ কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে পান করি। সেটা আমি ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে সেই ইচ্ছা করে বিষের পান আমি বলি যে জনাব তারেক রহমান যখন দেশে ফিরছিলেন তখন তার প্লেনটা কোথায় আসে ক্লিক করলে দেখতে পাবেন জাতীয় রিপোর্ট, তো আমরা দেখছি, ওটা তো আর নিশ্চয়ই কেউ বলে দেয় না, এত ক্রিয়েটিভ আইডিয়া কারো মাথা থেকে বাইরে নেই যে ভাই এটা করেন। আর প্রিন্ট মিডিয়ার একটা বিষের জায়গা হইল, ভাই আপনি কি পার্লামেন্টে যে দিছে, আমি একটার কথাও বলতে চাই না, কিন্তু আপনি কি একটু দেখছেন যে কোন পত্রিকার কত সার্কুলেশন, সেই সার্কুলেশন নাম্বার আসছে আর কি, এর মধ্যে মানে কাদের সার্কুলেশন এখন কোন জায়গায় দাঁড়ায় আছে? এবং আমরা তো সবাই গণমাধ্যমে ছিলাম বা আসি, সংবাদপত্রে তো দীর্ঘকাল কাজ করছি, এইটা যে আমরা করি আবার নিজেদেরকে সাংবাদিক হিসেবে দাবি করি, এটা কিরকম? এটা একটু বলবেন কামাল ভাই, একটু বলবেন মাসকাত ভাই। মাসকাত ভাই অবশ্য অফিসার সাংবাদিক, মানে উনি তো আমাদের মতো মাঠের সাংবাদিক না, উনি রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাব ওরকম করে দেখি নাই। মাসুদ কামাল ভাই প্রেস ক্লাবে খুব বেশি না গেলেও রিপোর্টার্স ইউনিটির জন্মলগ্ন থেকে প্রেস ক্লাবে পরে দিয়ে গিয়া যেখানে আর কি লোকেরা বসে সেই জায়গাগুলি তো আমরা দেখছি। আমাদের কি একটু লজ্জা লাগে? আপনি লজ্জার কথা বলতেছিলেন বলে এটা আমাদের শেষ প্রশ্ন, আমাদের কি একটু লজ্জা লাগে আমরা যখন আমাদের সার্কুলেশনটা 2,70,000 বলি, একটি পত্রিকার আমি নাম বললাম না, ওরা যদি 270 কপি বেচে, ওরা 270 কপি বেচলে আমি কোনোদিন বাংলাদেশে আসবো না। ভাই আমি আপনাকে বলি, দৈনিক চিত্রের নাম শুনছেন? দৈনিক চিত্র এইবার দেখলাম, এইবার শুনলাম, দেখলাম, পড়লাম। দৈনিক চিত্রের সার্কুলেশন হলো 1,41,100। ধরা যাক আমরা আদিম যুগে আছি, আমার বিশাল একটা রোগ হয়েছে, আমার কবিরাজ বলল যে দৈনিক চিত্র এরা ফার্স্ট পেজটা মানে মুড়াইয়া একটা তাবিজের মধ্যে ঢুকাইয়া পানির মধ্যে চুবাইয়া খাইলে আমার রোগ ভালো হবে। আপনি নিশ্চিত থাকেন আমার মৃত্যু হবে, কারণ এই পত্রিকা খুঁজে পাওয়া যাবে না। তো
আমার মৃত্যু হবে এটাও ভাবে। এর সার্কুলেশন কত বলেন আপনি? আচ্ছা, এখন দৈনিক চিত্রে গণকণ্ঠ একসময় ভালো পত্রিকা ছিল, সেটারও সার্কুলেশন 1,41,000। বাংলাদেশ সমাচার সার্কুলেশন 1,41,000। আমি মাঝে মাঝে এটা আমি করে রাখছি, ডাউনলোড করে রাখছি দেখার জন্য। আমার বার্তা 1,51,000। আপনি 2 লাখ সকালের, আপনি 2,70,000-এর দিকে আর উঠেন, মানে আমি জানি না আপনি উঠবেন কিনা। যাই হোক, আপনি নামগুলি বলেন। সমাচার বাংলাদেশ দেখেন এই যে সংগ্রাম, হ্যাঁ, এত ন্যায় নীতির কথা বলে না জামাত ইসলাম, এত ন্যায় নীতির কথা বলে। সংগ্রাম দৈনিক, তাদের একটা পত্রিকা আছে দৈনিক সংগ্রাম, সংগ্রামের সার্কুলেশন কত বলেন আপনি? 2,01,100। 2,01,100। আচ্ছা, বিএনপির একটা পত্রিকা আছে দিনকাল, ওনারা তো ন্যায় নীতির পরাকাষ্ঠা আমাদের ক্ষমতায় পাঠাইছে, এটার মালিকও তারেক রহমান সাহেব। আমি তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করি, ভাই দিনকালের সার্কুলেশন কত বলেন? কে কিনে দিনকাল? 2,90,000 সার্কুলেশন দিনকালের। ভাই এগুলি একদম কাঁচা মিথ্যা কথা, মানে মিথ্যা তো একটু শুকায় টুকায় যায়, এটা একদম কাঁচা। তাহলে কাঁচা মিথ্যা কথাগুলি আমাদের সরকার দিচ্ছে, কেন দিচ্ছে জানেন? এটা হলো ঘুষ। এটা হলো প্রত্যেকটা সরকার এই ঘুষ দিয়ে আসছে, যে আমরা তোমাদের এই সার্কুলেশন দিলে কি হয়, বিজ্ঞাপনের রেট বাড়ে, কলাম ইঞ্চি বিজ্ঞাপন, এই টাকাটা তোমাকে দিব আমি, তুমি সারাক্ষণ আমার স্তুতি গাবা। এবং এই লোকগুলি সচিবালয়ে যায়, অ্যাক্রিডিটেশন কার্ড পায়, যে তদবির করে, ঠিক আছে তদবির তোমরা করো, করে কিছু করে এটা খাও। এখন যখন মালিক তদবির করে, তখন তো বার্তা সম্পাদক বলে আমি বাদ রাখবো কেন, চিফ রিপোর্টার বলে আমিও করি, রিপোর্টার বলে যে আমিও করি, সবাই আবার নিজস্ব একটা করে কোরআন করে নিচ্ছে, অ্যাসোসিয়েশন করে দিচ্ছে, ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারাও করে। মোটামুটি একটা ধান্দাবাজির একটা মোটামুটি মানে হাট বাজার। আপনি তো দিনকাল সংগ্রামের কথা বললেন, আমি লিস্ট দেখছি, ওই লিস্টের মধ্যে জনকণ্ঠ ঢুকছে, যেহেতু জনকণ্ঠের মালিকানা চেঞ্জ হয়েছে, সেইটার আবার একটা প্রভাব আছে এই লিস্টের মধ্যে, এই সার্কুলেশন আছে। কারণ আমি একটা কথা বলি, আমার মনে আছে ডয়েচে ভেলেতে ওই সময় আপনাকেও ইন্টারভিউ করা হয়েছিল। আমাদের যে ঢাকায় যিনি ছিলেন ডয়েচে ভেলে করেসপন্ডেন্ট হারুন ভাইকে আমি বললাম যে করোনার সময় এই পৃথিবীর সকল সংবাদপত্রের সার্কুলেশন কমছে, কিন্তু আমার কাছে আজকে যে কাগজ, সেই কাগজে বাংলাদেশে কমে নাই। তো প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদকের কাছে জিজ্ঞেস করো যে কোন জাদু বলে, হারুন ভাই আপনি একটু জিজ্ঞেস করেন কোন জাদু বলে উনাদের সার্কুলেশন একই থাকলো। কারণ আমি তো একটু একাডেমিক জায়গায় একটু কাজ টাজ করি, এটা নিয়ে আমি একটা একাডেমিক পেপারও লিখবো, রয়েছে বলে তো লিখবই, একটা একাডেমিক পেপারও লিখবো যে সারা পৃথিবীতে নিউ ইয়র্ক টাইমসের, লস অ্যাঞ্জেলেস টাইমসের, গার্ডিয়ানের, মিররের, মেইলের সব কিছুর সার্কুলেশন কমলো, প্রথম আলোর বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিদিনের কোনো সার্কুলেশন কমে নাই, একটিও কমে নাই। এটা কেমনে সম্ভব? কিন্তু তারা কেউ কথা বলেন নাই। এই যে কথা বলেন নাই, এইটা কিন্তু যে আপনি বললেন না ছোট ছোট জায়গায় কইরা, সবাই কিন্তু এই কাহিনীর মধ্যে আসে। এটা হলো আপনার একটা সম্মিলিত মিথ্যাচার, এবং এটা হলো একটা সম্মিলিত মিথ্যাচার। এবং আমি এই প্রত্যেকটা পত্রিকার সম্পাদককে আমি এখানে বসে ওপেন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করতে চাই। এরা সবাই মিথ্যাবাদী, 2টা 5 টাকা 5 টাকা 10 টাকার জন্য তারা মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা তারা মানে। মাসকাত ভাইয়ের কথাটা একটু শুনবো, কারণ মাসকাত ভাই হচ্ছে ওই অফিসারের জায়গা থেকে, যারা সাইন করে তাগো জায়গা থেকে এটা বলবেন। আমরা একটু সাংবাদিকের জায়গা থেকে বলি, 2টা বিএফএ যে আছে, 2টা ডিউ যে আছে, একটা আওয়ামী পন্থী একটা বিএনপি পন্থী। আমি সংগ্রাম করে আমি দাবি করছিলাম যে কেন আমি 2টাতেই থাকবো না, যদি তোমরা আমার থাকা হয়। ওই জায়গা থেকে যিনি আওয়ামী পন্থী বিএফএজের বড় নেতা আর যিনি বিএনপি পন্থী বিএফএজের বড় নেতা, তারা দুইজন মিলে এটা আবার ইন্সপেকশন করেন, এবং ইন্সপেকশনে তাদের এটা থাকে একই সাথে। আমাদের একজন সাংবাদিক উনি মারা গেছেন, তিনি ... আর ... এই দুজনের নাম করে বলছিলেন একই বৃন্তে 2 ফুল। যখন তারা পরস্পরের উপর খুবই মারাত্মক মানে ঝগড়াঝাটি আর কি, বিএনপি আওয়ামী লীগ। আমরা একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসকাত ভাই, আপনি তো সরকারি চাকরি করছেন, এই সার্কুলেশনটার মাপার ক্ষেত্রে সরকারের আসলে ওই যে চলচ্চিত্র প্রকাশনা ব্যুরো বা ডিএফপির আসলে কোনো মানে মেকানিজম আছে কিনা যে তারা এটা দেখতে পারে? যে যেমন আমি কিছুদিন একটা দৈনিক পত্রিকার সম্পাদক ছিলাম, আমার কাছে কিন্তু মেকানিজম ছিল ঢাকায় কয় কপি বিক্রি হইতেছে সেটার প্রকৃত চিত্র জানার বা দেখার। এই মেকানিজম ডিএফপির কাছে আছে কিনা বা যারা দিচ্ছে তাদের কাছে আছে কিনা? আপনি খেয়াল করেন যে আসলে কিন্তু যেটা করা হয় যে ওই সরকারি একজন কর্মকর্তা হয়তো থাকলেন সদস্য সচিব হিসেবে কমিটিতে, কিন্তু এখানে এক্সপার্ট হিসেবে কিন্তু সাংবাদিকদেরকেই
সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের কথা আপনি বললেন আর কি। যে এখন সমস্যাটা হচ্ছে এই এক্সপার্টদেরকে নিয়ে, যে যাদের ইন্সপেকশনে যেতে হচ্ছে, যারা গিয়ে এই ব্যাপারগুলো খোঁজ খবর নিয়ে আসবেন, এই তদন্তগুলো করবেন, তারা গিয়ে এই কাজটা ঠিক মতো করতে পারছেন না। এখানে নিশ্চয়ই সরকারি যারা রয়েছেন তাদেরও কিছু লাভালাভের ব্যাপার আছে। আর একটা ব্যাপার এখানে একটু উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে যেমন ধরেন যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলের লোকেদের যেমন স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন ধরনের ডোনেশন, টাকা পয়সা একটা ভাগ করে দেওয়া হয় দলীয় ভিত্তিতে। এই সাংবাদিকতার ক্ষেত্রেও তো সেটা আছে, যে ধরেন যেগুলো একটু প্রো আওয়ামী লীগ সংবাদপত্র এইরকম আর কি, অনামনি যেগুলো অখ্যাত, আহ, তাদেরকে আওয়ামী লীগ আমলে বিজ্ঞাপন পাইয়ে দেওয়ার চেষ্টা। আবার বিএনপি আমলে এই বিএনপি প্রো বিএনপি যারা, সে এরকম অখ্যাতদেরকে একটা সুযোগ করে দেয়া। এইখানে ব্যালেন্সটা অনেক সময় ওই যে সাংবাদিক নেতাদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির যারা থাকেন তারা করে থাকেন। তো আসলে কিন্তু এক্সপার্টরাই, মানে এই সাংবাদিকরাই কিন্তু নির্ধারণ করেন জিনিসটা। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে যে ওই ব্যাপারটাকে তত্ত্বাবধান করে ও তাদের রাখা মতামত অনুযায়ী সেটাই পাঠিয়ে দেওয়া বা এই রিপোর্টটা পেশ করা। কাজেই এক্সপার্ট হিসেবে যাদেরকে আনা হচ্ছে সাংবাদিকরা, আমার কাছে মনে হয় যে তারা যদি একটু নিরপেক্ষ হতে পারেন, নিরপেক্ষ হতে পারেন, তাহলে এই 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 মানে পুকুর চুরিটা চলে যাবে। এবং এটা তো এখন দেখতেও খারাপ লাগছে। এই যে লিস্টটা পড়লেন মাসুদ কামাল ভাই, আমরা তো এটা বুঝতেই পারলাম যে তার মানে ডিএপি যেটা করেছে এটা কাল্পনিক রিপোর্ট এখানে তারা দিয়েছে, এবং তার ভিত্তিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে জনগণের অর্থ। সেটা তো হতে পারে না। সেটা আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয়ে এখন তো ভালো তথ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো এদিকে মনোযোগ দিবেন এবং এই দুর্নীতিটা, ডিএপির এই দুর্নীতিটা বন্ধ করা উচিত, এই বিজ্ঞাপন দুর্নীতি। আমার শেষ প্রশ্ন, মানে এটারই লেজ আর কি, মাসুদ খান ভাই, নজর দিবেন বলতেছেন জহিরুদ্দিন স্বপন ভাই, এটা কি আসলে নজর দিবেন? এটা কি বন্ধ হবে? উনি বন্ধ করতে পারবেন না। আমি 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 মাসুদ ভাইয়ের কাছে, হ্যাঁ উনি পারবেন, আপনি ও মাসুদ ভাই, না না বলুন, উনি বলুন। জি মাসুদ ভাই বলেন, আমি বলবো। আচ্ছা, হ্যাঁ জি, আমি মাসুদ ভাইয়ের কথা শুনতেই আসলে আগ্রহী এই ব্যাপারে, কারণ আমি তো বললামই। জি কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে উনি পারবেন? উনি পারবেন না। আমি জহিরুদ্দিন স্বপন ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, যথেষ্ট ভালো মানুষ। আমার সঙ্গে তার মানে ব্যক্তিগত আলাপ চাইতা বহুবার হয়েছে। আমি ওনাকে পছন্দও করি, ছাত্রনেতা ছিলেন। বাট উনি পারবেন না। ওকে, উনি পারবেন না এই কারণে, এর সঙ্গে এত লোক জড়িত। প্রথমত পারবেন না, ওনার নিজের যারা আমলাতন্ত্র আছে তারা তাকে পারতে দেবে না, কারণ এখান থেকে অনেকে কিন্তু টাকা পায়, সরকারি বিজ্ঞাপন কিন্তু অনেক। আচ্ছা, আবার প্রত্যেকটা পত্রিকা এর সঙ্গে জড়িত, প্রত্যেকটা পত্রিকা। আমি তো বললাম একটু আগে, আমি বলেছি যে সবগুলি পত্রিকার সম্পাদককে আমি মিথ্যাবাদী বলেছি। তারা এই করুক, তারা রাগ করে না কেন? মাসুদ কামালের মতো একটা ফালতু লোক আমাদেরকে মিথ্যাবাদী বলতেছে, পাতা দেনা ভাই, রাগ করে না, পাতা দেনা ভাই, কেউ রাগ করবে না, পাতা দেনা ভাই, কেউ রাগ করবে না। আমাকে তারা মনে করে যে রাস্তার কুকুর তো ঘেউ ঘেউ করতেই পারে, না, অসুবিধাটা কি? আমি তো লজ্জা পেলে আমার টাকা কমে যাবে। আমরা কাজে আমার নির্লজ্জ হওয়াটা আমার জন্য আরামদায়ক। আমরা করোনার সময় ওনারা কাজ করতেছেন। আমরা করোনার সময় পজিটিভ প্রশ্ন করে তো পারি নাই যে কিভাবে সার্কুলেশনটা ঠিক রাখলেন। এখন কোশ্চেনটা হলো আপনার এটা, এরা কেউ এদেরকে আবার ওই জহিরুদ্দিন স্বপন ভাই ভয় পাবেন যে আমি যদি করি তাহলে মতিউর রহমান যদি মন খারাপ করেন, যদি মাহফুজ আনাম মন খারাপ করেন, তাহলে তো আমার বিরুদ্ধে সমস্যা হবে। কাজে ওনারা ভয় পাবেন। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমি বলি আপনাকে, করণীয় কিন্তু একটা আছে। সেই করণীয় হলো গিয়ে যে সরকারি বিজ্ঞাপনটাই বন্ধ করে দেন। হ্যাঁ, সরকারি বিজ্ঞাপন বলে কিছু কই? সরকারি বিজ্ঞাপন স্যার টিভি চলে না? হ্যাঁ, টিভিতে সরকারি বিজ্ঞাপন পায়, অনলাইন করে সরকারি বিজ্ঞাপন পায়। কিন্তু সরকার বিজ্ঞাপনটা দিবে না? দিবে তো, দিতে তো হবে। দিবে, সরকার দিবে, ওটা বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে দিবে সরকার। ওকে, ওই আপনি আবার সেখানে তো আবার আরো জটিল হয়ে যেতে পারে, আবার এটা এশিয়াটিক হবে না, আবার এটা এশিয়াটিক, আবার এটা গ্রে। তাহলে এখন ওটা তারা দেখবে,
তারা তাদের মতো করে হিসাব করে, কারণ এইটা যখন আপনি করবেন, আপনি আমাকে একটা কথা বলেন, হ্যাঁ যদি সরকারি বিজ্ঞাপন ছাড়া যদি টেলিভিশন চলতে পারে, যদি অনলাইন গুলি চলতে পারে, অনলাইন পোর্টাল গুলি চলতে পারে, তাহলে এইটা কেন চলতে পারবে না? পারবে না কেন? পারবে না কেন? আমরা দুস্থ গরিব মেধাবী সাংবাদিকরা গিয়ে যে বলবো যে ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য চাপ দিব, মালিকরা তো জানে আমাদের মতো লোক 5,000 টাকা দিয়েও পাবে, ওয়েজ বোর্ডের চাপেই না আমারে 50,000 টাকা দেয়, তাই না? আমরাই তো গিয়ে তখন ঢাকা শহরে, শুনেন আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলি, ঢাকা শহরে 90% লোক, 90% সাংবাদিক ওয়েজ বোর্ড পায় না, 90%। ফ্যান্টাস্টিক, মানে আমার মানে ফেয়ার এনাফ। এইটা একটা খুবই সত্য কথা যে আসলে ওয়েজ বোর্ড পায় না। যে ওয়েজ বোর্ড কখনোই শুরু থেকে পর্যন্ত কখনোই 10% এর বেশি সাংবাদিকের জন্য প্রযোজ্য হয় নাই, সেই ওয়েজ বোর্ড থাকার কি অর্থ আছে বোঝান তো আপনি আমারে। আচ্ছা, আমরা মাসকাত ভাইয়ের কাছ থেকে একটু শেষ কথা শুনতে চাই। মাসকাত ভাই, সরকার যদি বিজ্ঞাপন না দেয়, সেটা অন্য কোনোভাবে ওয়েবসাইটে দিয়ে বা পত্রিকা এটা না করে, এই ব্রিটিশ আমলের রুল কি চেঞ্জ করা যায় কিনা, যে কোনো কিছু টেন্ডার করতেই হবে পত্রিকায় দিয়ে, বা কোনো জমি দখল করলে কোনো নোটিশ দিলে সেটা পত্রিকায় দিতে হবে, সমন জারি করলে পত্রিকায় দিতে হবে, এগুলি আসলে বন্ধ করার উপায় আছে? ডিজিটাল যুগে তো এগুলো সরকারি ওয়েবসাইটেই হয়ে যাওয়ার কথা, তাই না? প্রত্যেকটা দপ্তরের তো নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ওই জায়গাটাতেই আসলে আমাদেরকে যেতে হবে। এখন কতদিনে আমরা যেতে পারবো এটা তো আসলে আমার পক্ষে বলা কঠিন। এটা ঠিক কথা বলছে। আমি ইংল্যান্ড আমেরিকার পত্রিকায় তো এই সরকারি বিজ্ঞাপন দেখি না, নাকি আমি দেখতে পাই না, আল্লাহ জানে। না, ওখানে সরকারি বিজ্ঞাপনের চেয়ে ওই পার্সোনাল বিজ্ঞাপনই বেশি থাকে, ক্লাসিফাইড বিজ্ঞাপনই বেশি থাকে, রাইট? হ্যাঁ, ওগুলাই বেশি থাকে। তবে ওই পত্রিকাকে আসলে টিকিয়ে রাখারও চেষ্টা করা হয়, যে এটা একটা ক্ষয়িষ্ণু শিল্প, তাই না? মাধ্যম হিসেবে তো পত্রিকা ধীরে ধীরে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে মানে তথ্য মন্ত্রণালয়কে পারতে হবে, মানে এর আগে আমি কখনো পারিনি জন্যই এটা পারবো না, এটা ঠিক না। তবে আর তাই যদি হয় যে এরকম মানে অখ্যাত, অজ্ঞাত এবং কাল্পনিক জায়গায় দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা চলে যাবে, তাহলে এই বিজ্ঞাপন বন্ধ করে দেয়াই ভালো। বরং কিছু বিজ্ঞাপন অনলাইনে ট্রান্সফার করে দিলে নতুন প্রজন্মের যারা সাংবাদিক বা যারা তথ্য নিয়ে কাজ করছে তারা উপকৃত হবে।